রাগে ফোঁস করতে করতে একটু পরপর ফারহানের দিকে তেড়ে যাচ্ছে সাইবা। বান্ধবীরা চেয়েও আটকে রাখতে পারছে না। ফারহান অবাক হয়ে তাকিয়ে আছে সাইবার দিকে। এই মেয়েটাই এক সপ্তাহ আগে তাকে সবার সামনে ভালোবাসি বলেছিল, কিন্তু সে সরাসরি নাকচ করে দিয়েছে। যদিও এটা নিয়ে তার বন্ধু মহলে অনেকেই হাসাহাসি করেছে, সে বিষয়টি খুব একটা পাত্তা দেয়নি। সুদর্শন হওয়ার দরুন এরকম কত মেয়েই তাকে ভালোবাসার দাবি করে, তাদেরকে পাত্তা দিয়ে লাইফ হেল করার কোনো মানেই হয় না। ফারহানের মতে এইসব মেয়েরা ন্যাকা টাইপের হয়, নির্লজ্জের মতো একটা ছেলেকে কখনো কোনো ভালো মেয়ে প্রেমের প্রস্তাব দিবে না। কিন্তু আজ হঠাৎ এই মেয়ের কি হলো, তার দিকে তেড়েই আসছে কেন? সাহেবার হুঙ্কারে ভাবনা থেকে বেরিয়ে এলো ফারহান। আপনার মতো থার্ড ক্লাস ছেলে আমি আমার জীবনে দেখিনি। ছেলে মানুষের ব্যক্তিত্ব এত নিচু মানের কিভাবে হতে পারে? ছি! আপনাকে আমি শুধু ভালোবাসি বলেছিলাম। ভালো লাগতো আপনাকে। কাউকে ভালো লাগা কোনো অপরাধ নয়। আমি নিজের ভালো লাগা আপনার কাছে প্রকাশ করেছি মাত্র। তাতে আপনার আকাশে ওড়ার মতো কিছু হয়নি। এমন কয়েকটি কনফেশন দৈনিক আমিও পাই। তাই বলে নিজের বন্ধুদের দিয়ে প্রতিদিন আমাকে হ্যারাসমেন্ট করতে বিবেকে বাঁধেনি আপনার? কি লো মেন্টালিটির মানুষ আপনারা! আবার ভাবতেই অবাক লাগে, এমন অসুস্থ মন মানসিকতা নিয়ে আপনারা এত বড় বিদ্যালয়ে কিভাবে টিকে আছেন। শেষবারের মতো বলছি, আর একবার আমার পেছনে লাগলে সিনিয়র মানব না, সব কটাকে পঙ্গু হসপিটালে পাঠানোর ব্যবস্থা করব। আর একটা কথা, ভাবওয়ালা মানুষ আমার একদম পছন্দ নয়। ইউজলেস পিপলস। রাগে আগুন হয়ে কথাগুলো বলে ওখান থেকে চলে যেতে নিতেই ফারহান তাকে থামিয়ে দিল। সাইবার দিকে তাকিয়ে গম্ভীর গলায় বলল, এতক্ষণ এভাবে অসভ্যের মতো চিৎকার কি তুমি আমার সাথে করলে? ফারহানের কথা শুনে চোয়াল শক্ত হয়ে গেল সাইবার। রেগে কিছু বলতে নিলেই ফারহান তাকে থামিয়ে দিল। শান্ত কিন্তু শক্ত গলায় বলল, দ্বিতীয়বার চিৎকার করার কথা ভুলেও চিন্তা করো না। আমি শুধু একবার মাফ করি, দ্বিতীয়বার ভুল করলে মেয়ে হিসেবে মাফ পাবে না। তাই সাবধান, ভেবে চিন্তে কথা বলবে। ফারহানের কথা শুনে শুকনো ঢোক গিলল সবাই। সাইবাও মনে মনে কিছুটা ভয় পেল, কিন্তু চেহারায় তার বিন্দুমাত্র আভাসও আনতে দিল না। ফারহানের দিকে তাকিয়ে দাঁতে দাঁত চেপে বলল, আপনার আমাকে দেখে মনে হচ্ছে আমি আপনার এই লো ক্লাসের ধমকিতে ভয় পাচ্ছি। স্বপ্ন দেখা বন্ধ করুন মিস্টার ফারহান সাদিক। বন্ধুদের আমার পেছনে লেলিয়ে দিয়ে এখন এখানে নাটক করা হচ্ছে। আমার চরিত্র বিশ্লেষণ করার অধিকার আপনাকে আর আপনার বন্ধুদের কে দিয়েছে? আপনাকে ভালোবাসি বলেছি তাই আমি চরিত্রহীন? তাহলে তো এই পৃথিবীর সমস্ত মানুষ চরিত্রহীন, কারণ প্রত্যেকটা মানুষ কাউকে না কাউকে ভালোবাসে। সেই হিসেবে আপনিও চরিত্রহীন। আপনিও নিশ্চয়ই কাউকে না কাউকে ভালোবাসেন। ফারহান চোখ ছোট ছোট করে তাকিয়ে আছে সাইবার দিকে। মেয়েটার সাহস আছে বলতে হবে। তর্জনীর সাহায্যে ভ্রু চুলকে সাইবার দিকে আবার দৃষ্টি দিল সে। কালো শার্টের হাতাটা খানিকটা গুটিয়ে নিতেই সবার গলা শুকিয়ে গেল। সাইবাও নিজের শরীরে হালকা কাঁপন অনুভব করলো। কয়েক কদম এগিয়ে সাইবাকে আবারও প্রশ্ন করলো, আমি তোমাকে কিছু বলেছি কখনো? না, কিন্তু আপনার বন্ধু। সাইবাকে থামিয়ে দিয়ে আবারও প্রশ্ন করলো ফারহান। তাদেরকে এই বিষয়ে কিছু বলেছো? না, আপনার জন্যই তো। আচ্ছা, তা তুমি কি করে বুঝলে যে সব আমার জন্য হয়েছে? আমি তো এতদিন ক্যাম্পাসে আসিনি, তো আমার জন্য কিভাবে হলো? ওই দিনের পর থেকে তারা আমাকে দেখলে নানান ধরনের বাজে কথা বলছে। আমার চরিত্র নিয়েও বাজে কথা বলেছে। আমার লাইফ হেল করে দিয়েছে এই কয়েকদিনে। ফারহান এবার শক্ত গলায় বলল, তো তোমার মনে হলো আমি তাদের এসব করতে বলেছি? নিজেকে একটু বেশি ইম্পর্টেন্স দিয়ে ফেললে না? তোমার মনে হয় আমার তোমাকে নিয়ে এতটা ভাবার টাইম আছে? তুমি আমাকে সবার সামনে ভালোবাসি বলেছ, বলার আগে এসব ফেস করার কথা চিন্তা করা উচিত ছিল না? আর যারা তোমাকে টিস করছে তাদের কিছু না বলে আমার সাথে এমন অসভ্যতা করার মানে কি? সাইবা হতভম্ব হয়ে তাকিয়ে আছে ফারহানের দিকে। আসলেই তো, সে ওদের কিছু না বলে অযথাই ফারহানের সাথে মিসবিহেভ করেছে। ফারহান সাইবার দিকে তাকিয়ে বিরক্তিকর কণ্ঠে বলল, দেখো মেয়ে, ভার্সিটিতে এসেছো পড়াশোনা করতে, তো পড়াশোনাটাই ঠিকঠাক করে করো। এসব ফালতু কাজ বাদ দিয়ে ভবিষ্যৎ নিয়ে ভাবো। দ্বিতীয়বার আমার সাথে এমন অসভ্যতামি করলে থাপ্পড়ে দাঁত ফেলে দিব। ডিসগাস্টিং।
ফারহান চলে যেতেই সাইবা ভার্সিটি থেকে বেরিয়ে গেল। রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে চোখের পানি মুছছে সে। বাবা বেঁচে নেই তার, মা আর ছোট ভাইকে নিয়ে ছোট সংসার তাদের। বাবা বেঁচে না থাকলেও অর্থের অভাব হয়নি কখনো তাদের। বাবা কোটিপতি না হলেও তাদের জন্য 4 তলা একটা বাড়ি রেখে গেছেন। নিউ মার্কেটে 2টো দোকান আছে, সেখান থেকে মাস শেষে ভালো টাকাই আসে। বাসা ভাড়া আর দোকান ভাড়া মিলিয়ে মাসে লাখের মতো টাকা আসে তাদের হাতে। তা দিয়ে আরামসে সংসার চলে যায়। তাদের পাশের বিল্ডিংটা ফারহানদের। 10 তলা বিল্ডিংয়ের 7 তলায় ওরা থাকে, বাকিটা ভাড়া দেওয়া। ফারহানের বাবা একজন শিল্পপতি, বড় ভাই ফারহাদ আবরার আর বোন ফাইসা নিয়ে তাদের পরিবার। ফারহানের মা একজন ডাক্তার। ফাইসা আমেরিকায় আছে পড়াশোনার জন্য। এত বড় লোকের ছেলে তাকে কেন ভালোবাসবে? তবুও মন তো আর মানে না। দীর্ঘশ্বাস ফেলে বাড়িতে চলে গেল সায়েবা। পরের দিন ভার্সিটিতে পা রাখতেই ফারহানের বন্ধুরা একে একে এসে ক্ষমা চাইতে লাগলো। সায়েবা কিছুটা হকচকিয়ে গেলেও তাদের থেকে মুখ ঘুরিয়ে চলে গেল। কিছুটা এগিয়ে যেতেই সায়েবার বান্ধবী নীতি বলল, ক্ষমা করে দে সাবু, কালকে ফায়ারান ভাই খুব মেরেছে ওনাদের। তুই মাফ না করলে আবার মারবে, প্লিজ মাফ করে দে। সায়েবা অবাক হয়ে তাকালো নীতির দিকে। সায়েবা বোকা চোখে তাকিয়ে রইল নীতির দিকে, অবাক হয়ে বলল। মেরেছে মানে? নীতি বিরক্তিকর চোখে তাকিয়ে বলল, তুই তো কালকে বললি ওনারা তোকে হ্যারাস করেছে, বেচারাকে পঙ্গু হাসপাতালে পাঠাতে চাইলি, এখন বলছিস কেন এসব? তাই বলে মারবে? আবিব ভাইয়ের জন্য খারাপ লাগছে দোস্ত। আরে ধুর, আদিব ভাইয়াদের মারবে কেন? মেরেছে মিজানদের। তুই বন্ধুদের কথা বলায় কয়েক আদিব ভাইয়ারাও খেয়েছে, পরে জানতে পারলো মিজানরাই এই কাজ করেছে। মিজানরা তো ওনার ক্লাসমেট, বন্ধু না। নীতির কথার মাঝেই আবার মিজান এসে সায়েবার কাছে মাপ চাইল, প্রমিস করলো আর কখনো তাকে বিরক্ত করবে না। সায়েবাও মাফ করে দিল। মাঠে বসে নিজেদের মধ্যে গল্প করছে সায়েবা, নীতি, নীল, সাবা। 4 বন্ধু 4 জনের প্রাণ। তাদের গল্পের মধ্যে হাজির হলো আদিব। সায়েবার দিকে তাকিয়ে মুচকি হাসলো। আপনি তো আমাদের বন্ধুরা তো উত্তম মধ্যম খেয়েছেন সাহেবান। সরি ভাইয়া, আমি বুঝতে পারিনি উনি আপনাদের মারবে। সায়েবা অপরাধী গলায় সরি বলতেই আদিব হেসে উঠল। সরি বলার কিছু নেই সাহেবান, আমরা কিছু মনে করিনি। ফারহানের গাড়ি গেট দিয়ে ঢুকতেই আদিব শুকনো ঢোক গিলল। তাড়াতাড়ি ওদের থেকে বিদায় নিয়ে ফারহানের কাছে চলে গেল। না হলে দেখা যাবে সায়েবার সাথে হেসে কথা বলার অপরাধে তাকে কেলিয়ে কোমায় পাঠিয়ে দিবেন। 7 তলার বারান্দার দিকে চোখ বড় বড় করে তাকিয়ে আছে সায়েবা। ফারহান বারান্দার ডিভানে আধশোয়া হয়ে ঘুমোচ্ছে। বুকের উপর বই দেখে বোঝা যাচ্ছে পড়তে পড়তে ঘুমিয়ে গেছে। ফারহানের স্টাডির সমস্ত কিছু বারান্দায় সেট করা, বুকশেলফ থেকে শুরু করে স্টাডি টেবিল সব কিছু সুন্দর করে সাজানো গোছানো। দেখলেই চোখ জুড়িয়ে যায়। মধ্যরাতের দিকে ঘুম না আসায় ছাদে এসেছিল সায়েবা। এসেই এমন একটা দৃশ্য চোখে পড়বে ভাবতে পারেনি সে। ফারহানের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থেকে দীর্ঘশ্বাস ছাড়ল সায়েবা। এই ছেলের দিকে তাকিয়ে মায়া বাড়িয়ে লাভ নেই, তবুও বেহায়া চোখ কিছুতেই কথা শুনতে চায় না, বারবার তার দিকেই চলে যায়। নিজের সাথে যুদ্ধ করেই সায়েবা ছাদের অন্য পাশে চলে গেল। আজকের আবহাওয়াটা দারুণ, বৃষ্টি না হলেও দমকা হওয়ার প্রকোপ খুব বেশি। অদূরেই হয়তো কোথাও কোনো অনুষ্ঠান হচ্ছে, ওখান থেকে গানের শব্দ ভেসে আসছে। সায়েবা কিছুক্ষণ দাঁড়িয়ে গান শুনল। কনার গান বাজতেই সায়েবার মন ভালো হয়ে গেল। গানের সাথে তাল মেলাতে শুরু করলো। দমকা বাতাসে এক তরুণীর মন মাতানো নাচের দৃশ্য দেখে মুগ্ধ হয়ে তাকিয়ে আছে ফারহান। কিছুক্ষণ আগেই ঘুম ভেঙেছে তার। ঘুম ভাঙতেই এমন মনোমুগ্ধকর দৃশ্য দেখবে ভাবতেই পারেনি সে। সাদা গ্রাউন্ডে ঠিক যেন এক অপসরী লাগছে সায়েবাকে। বারান্দার লাইটটা অফ করে মুগ্ধ হয়ে তাকিয়ে রইল সেদিকে। আজ সকালে ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে সায়েবার। কাল অত রাত অবধি ছাদে নাচানাচি করার ফল হাতে নাতে পেল সে। ইস, এখন ক্লাস মিস না হলেই হলো। মাকে বলে বাসা থেকে বেরিয়ে তাড়াতাড়ি হাঁটতে লাগলো সায়েবা। আরেকটু দূরে গেলেই বাস স্ট্যান্ড। স্কুটিটাও আজকেই খারাপ হতে হলো। বিরক্তিতে কপাল কুঁচকে বিড়বিড় করে নিজেকেই গালি দিতে লাগলো। আচমকা কারোর সাথে ধাক্কা খেতেই তার জায়গা হলো রাস্তার পাশের কাদা মাটিতে।
হতবম্ব হয়ে আর্তনাদ করতেই ভুলে গেল সে। ক্ষীণ সময় বাদে কোমরেও হাত ব্যথার অস্তিত্ব অনুভব করতে মুখ থেকে অস্পষ্ট স্বরে আহ বেরিয়ে গেল। রাস্তার মধ্যে শুয়ে আছো কেন? ফারহান অবাক হয়ে প্রশ্ন করল সাইবাকে। ফারহানের কথা শুনে ব্যথা ভুলে রাগ মাথায় চেপে বসল সাইবার। দাঁতে দাঁত চেপে বলল, আমি ধুলার রানী, তাই রাস্তায় রাস্তায় গড়াগড়ি খেয়ে খেয়ে গায়ে ধুলা মাখছি। এখানেই নিজের রাজপ্রাসাদ বানিয়ে রাজত্ব শুরু করব। প্রশিক্ষণ দিয়ে সৈন্য সমস্ত বানিয়ে ধুলোর মহারানী হয়ে যাব। তারপর যারা আমার সামনে এসে বেহুদা কথা বলবে তাদের ধরে ধুলোয় গড়াগড়ি খাওয়াবো। সাইবার কথা শুনে খুব খুব করে কেসে উঠল ফারহান। মেয়েটা অসম্ভব রেগে গেছে বুঝতে পেরে আর কোনো কথা বাড়ালো না। ফোনটা পকেটে ভরে সাইবার দিকে এগিয়ে গেল। আচমকা সাইবার হাত ধরে টেনে তুলতেই সাইবা আর্তনাদ করে উঠল। ঠোঁট কামড়ে ধরে নিজেকে সামলানোর চেষ্টা করলো। চোখ থেকে দুফোঁটা পানি বেরিয়ে যেতেই ফারহান নিজের খোলস থেকে বেরিয়ে এলো। অস্থির হয়ে সাইবার হাত পা চেক করতে লাগলো। কোথায় লেগেছে তোমার? কোথায় ব্যথা পেয়েছো? রাস্তার মধ্যে পড়ে গেলে কি করে? চোখ কান খোলা রেখে হাঁটা যায় না, অপদার্থ মেয়ে। শেষের কথাগুলো ধমকে বলতেই কেঁপে উঠল সাইবা। সাইবার উত্তরের অপেক্ষা না করেই সাইবাকে কোলে তুলে নিল ফারহান। সাইবা চোখ বড় বড় করে তাকিয়ে আছে ফারহানের দিকে। সম্মতি ফিরে পেতেই চেঁচিয়ে উঠল, আরে কি করছেন? নামান আমাকে, মানুষ তাকিয়ে আছে ফারহান ভাইয়া। সাইবার দিকে বিরক্তিকর দৃষ্টি দিতেই সাইবা চুপ হয়ে গেল। সাইবাকে গাড়িতে বসিয়ে ড্রাইভিং সিটে বসে গাড়ি স্টার্ট করলো ফারহান। আমাকে নামিয়ে দিন, আমি বাসায় চলে যাব। আপনার গাড়ি নোংরা হয়ে যাচ্ছে, আমার গায়ে কাদা লেগে আছে, শুনতে পাচ্ছেন আপনি? সাইবার কথা হাওয়ায় উড়িয়ে দিয়ে ফারহান গাড়ি হসপিটালের দিকে ছোটালো। 10 মিনিটেই হসপিটালে পৌঁছে সাইবাকে আবার কোলে তুলে নিল ফারহান। সাইবা কাঁচুমাচু করে আশেপাশে তাকাচ্ছে। সবাই ভূত দেখার মতো তাকিয়ে আছে ওদের দিকে। ডাক্তারের কেবিনে ঢুকে সাইবাকে চেয়ারে বসিয়ে দিল ফারহান। ডাক্তারের দিকে তাকিয়ে শান্ত অথচ শক্ত গলায় বলল, 10 মিনিটের মধ্যে ফুল বডি চেক আপ করুন। কোথাও একটা স্ক্র্যাচ থাকলেও আমাকে জানাবেন, আমি বাইরে আছি। দ্রুত পায়ে কেবিন থেকে বেরিয়ে গেল ফারহান। সাইবা আহম্মক হয়ে তার যাওয়ার দিকে তাকিয়ে আছে। এটা কি হলো? হ্যালো, সাইবার বাসার পাশে বাস স্ট্যান্ডের আশেপাশে সিসিটিভি ফুটেজ চেক করো। সাইবাকে কে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে তার খবর আমার চাই। ঠিক আছে ভাই, আমি এখনই আপনাকে জানাচ্ছি। আমাকে কয়েক মিনিট সময় দিন। শুধু খবর দিলে চলবে না, তাকে বিকেলের মধ্যে আমার সামনে হাজির চাই। আচ্ছা ভাই, চিন্তা করবেন না, আমি দেখছি। ফোন কেটের আগে চোয়াল শক্ত করে দাঁড়িয়ে রইল ফারহান। এর আগে গা থেকে গরম ধোঁয়া বেরোচ্ছে তার। আরে কি করছেন? আমি তো বললাম আমি কোমরে আর হাতে ব্যথা পেয়েছি, এত টেস্ট করার দরকার নেই। প্লিজ ম্যাডাম, আমাদেরকে আমাদের কাজ করতে দিন, নাহলে স্যার খুব রেগে যাবেন। নার্সটির অসহায় গলা শুনে সাইবা ভ্রু কুঁচকে তাকালো তার দিকে। সন্দিহান গলায় জানতে চাইল, ফারহান ভাইয়াকে এত ভয় কেন পাচ্ছেন আপনি? হসপিটালের মালিকের ছেলেকে ভয় পাবো না? এই হসপিটাল ওনাদের কবে থেকে হলো? আরও 1 বছর আগে থেকে। স্যারের মেয়ে তো কয়েকদিন পরে ডক্টর হয়ে ফিরবেন, তখন তিনিই এই হসপিটালের দায়িত্ব নেবেন। ও, আর না করবেন না ম্যাডাম, প্লিজ কোঅপারেট করুন। কে আর করার, নিন করেন যা খুশি। সমস্ত টেস্ট করিয়ে রিপোর্ট পেতে 2 ঘন্টা সময় লেগে গেল। সাইবা এখন একটি লাক্সারি কেবিনে বসে আছে। একেই বলে বড়লোকের বড়লোকি কারবার, মশা মারতে কামান দাগা। মনে মনে ফারহানের গোষ্ঠী শুদ্ধ উদ্ধার করে ফেলছে সে। আরও 8 ঘন্টা পরে ফারহান আসলো। দেখে মনে হচ্ছে সাইবার বড় কোনো রোগ ধরা পড়েছে। চেহারা প্যাঁচার মতো করে এসে সাইবার সামনে দাঁড়ালো। কি হয়েছে? তেমন কিছু না, কোমরে একটু ব্যথা পেয়েছো, হাত আর পায়ে কিছুটা ব্যথা হবে, রাতে জ্বর আসতে পারে, কয়েকদিন ফুল বেড রেস্টে থাকবে, বেশি নড়াচড়া করবে না, তো কোমরের সমস্যা বাড়তে পারে, তাহলে আর তোমার ধুলোর রানী হওয়া হবে না। ফারহানের কথা শুনে সাইবা কটমট করে তার দিকে তাকালো। সাইবাকে এভাবে তাকাতে দেখে ফারহান মুচকি হেসে ওর গাল টেনে দিল। সাইবা চোখ বড় বড় করে তাকালো ফারহানের দিকে। এই ছেলের হঠাৎ করে কি হলো?
এতদিন তো পাত্তাই দিত না, এখন এত দয়া দেখাচ্ছে কেন? মোটা টাকা হসপিটালের বিল ধরিয়ে দেওয়ার ধান্দা না তো? আল্লাহ, কি ধান্দা বাজলো, নাউজুবিল্লাহ। মায়ের সামনে কাচুমাচু করে বসে আছে সাইবা। সামনের সোফায় ফারহান বসে তার মাকে মেডিসিন বুঝিয়ে দিয়ে যাচ্ছে। সাইবার মা কিছুক্ষণ পরপর কটমট করে তাকাচ্ছে সাইবার দিকে। সামনের সোফায় ফারহান বসে তার মাকে মেডিসিন বুঝিয়ে দিয়ে যাচ্ছে। সাইবার মা কিছুক্ষণ পরপর কটমট করে তাকাচ্ছে সাইবার দিকে। ফারহান সবকিছু বুঝিয়ে দিয়ে যাওয়ার সময় সাইবার দিকে একবার তাকালো। মেয়েটা এখনো এক কোনায় গুটিসুটি মেরে বসে আছে। ফারহান চলে গেছে প্রায় 2 ঘন্টা হতে চলল, তবুও সাইবার মায়ের প্রশংসার ঝুলি খালি হচ্ছে না। সাইবা বিরক্ত হয়ে তার মায়ের দিকে তাকিয়ে আছে। সাইবার মা কিছু মনে পড়ার ভঙ্গিতে বললেন, ছেলেটা এত কষ্ট করলো তোর জন্য, আমি ভাবছি ওকে একদিন দাওয়াত করে খাওয়াবো, কি বলিস? সাইবার বিরক্তি এবার আকাশ ছুল। মায়ের দিকে তাকিয়ে বিরক্তিকর গলায় বলল, উফ মা, ছাড়ো তো। এত বড়লোক মানুষের আমাদের গরিবের খাবার মুখে রুচবে না। আমরা যা আয়োজন করে খাওয়াবো তা তারা প্রতিদিনই খায়। আহ, থাম তো, সবসময় 2 লাইন বেশি বুঝিস। আগামী শুক্রবার ফারহানকে আমাদের বাসায় লাঞ্চ করার জন্য ইনভাইট করবি, কথাটা মনে থাকে যেন। এখন রেস্ট কর, শোয়েব চলে আসবে এক্ষুনি। ছোট ভাইয়ের কথা শুনে সাইবার মন খারাপ হয়ে গেল। তাকে এই অবস্থায় দেখলে ছেলেটা হয়তো কান্নাকাটি শুরু করে দিবে। মা চলে যেতেই সাইবা বন্ধুদের কল করে অ্যাক্সিডেন্টের কথা জানিয়ে দিল। কয়েকদিন ভার্সিটিতে যেতে পারবে না, তাই নোটসগুলো কালেক্ট করে দিতে বলল। সবাই সন্ধ্যায় বাসায় আসবে বলে কল কেটে দিল। 10 তলার চিলেকোঠায় একটা ছেলেকে বেঁধে রাখা হয়েছে। ছেলেটা মিজানের বন্ধুদের মধ্যে একজন। আদিব ছেলেটার সামনে গালে হাত দিয়ে বসে আছে। ছেলেটাকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখে আগ্রহ নিয়ে বলল, টাকা খেয়েছিস ভাই? না মানে মরার শখ কেন হলো বুঝতে পারছি না। আর মরতে বলে অনেক অপশন আছে, এই অপশনটাকে কেন বাঁচতে হলো? আদিবের কথা শুনে বন্ধু মহলের সবাই কিটকিট করে হেসে উঠল। আদিব ওদের দিকে তাকাতেই ওরা আরো জোরে হেসে উঠল। ওদের হাসির মাঝেই ফারহান রুমে প্রবেশ করল। ছেলেটার মুখোমুখি চেয়ার টেনে বসতেই ছেলেটা কাঁপা কাঁপা চোখে তাকালো। ফারহান শান্ত চোখে তাকিয়ে বলল, দেখ, কাল তোদের এত মারার পরেও তোরা আবার একই কাজ করলি। ভুল হয়ে গেছে ভাই, আর কখনো এমন করব না। ছেলেটার কাঁদো কাঁদো গলা শুনে ফারহানের চোয়াল শক্ত হয়ে গেল। রক্ত লাল চোখে তাকিয়ে বলল, এটা আমার কলিজায় আঘাত করার আগে ভাবা উচিত ছিল। আমার আফসোস হচ্ছে আমি তোকে একেবারে মেরে ফেলতে পারবো না, কারণ তোর মায়ের তুই ছাড়া আর কেউ নেই। তবে এর শাস্তি তুই পাবি। আদিবের দিকে ইশারা করতেই আদিব একটা হকি স্টিক এগিয়ে দিল ফারহানের দিকে। প্রায় 10 মিনিট বেধুক মারার পরে ছেলেটিকে হাসপাতালে পাঠিয়ে দিল। নিজের ফোন বলে বের করে কাউকে কল করলো ফারহান। একটা ছেলেকে পাঠাচ্ছি, বেস্ট ট্রিটমেন্ট দিবেন তাকে, কোনো কিছুর কমতি যেন না হয় সেই দিকে খেয়াল রাখবেন। আশা করি বুঝতে পেরেছেন। অপর পাশ থেকে কাঁপা কাঁপা গলায় পড়ল, জি 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 স্যার। ফারহান কল কেটে ছাদের রেলিং ঘেঁষে দাঁড়ালো। আদিব ফারহানের পাশাপাশি দাঁড়িয়ে মন্থর চোখে তাকিয়ে রইল। ফারহান আদিবের দৃষ্টির দিকে দেখে ভ্রু কুঁচকে বলল, হোয়াট? সাহেবানে তোকে পাগল করে ছাড়বে ভাই। তুই তো পাগল আশিক হয়ে গেছিস। এত ভালোবাসিস, তাহলে রিজেক্ট করছিস কেন? আদিবের কথায় দীর্ঘশ্বাস ছাড়ল ফারহান। মলিন চোখে তাকিয়ে বলল, আদিবের কথায় দীর্ঘশ্বাস ছাড়ল ফারহান। মলিন চোখে তাকিয়ে বলল, সাইবার বাবা মারা যাওয়ার পর আন্টি খুব ভেঙে পড়েছিলেন। মেয়ে আর ছেলের মুখের দিকে তাকিয়ে নিজেকে খুব সহজে সামলেও নিয়েছেন। সাইবা আর শোয়েবকে নিয়ে ওনার অনেক স্বপ্ন। সাইবাকে প্রফেসর হিসেবে দেখা আঙ্কেলের একমাত্র স্বপ্ন ছিল। সাইবার জন্য এটা একটা আবেগের সময়। ও আমাকে ভালোবাসে তা আমি জানি, তবে এখন এভাবে কোন সম্পর্কে জড়িয়ে আমি ওর পড়াশোনাটা নষ্ট করতে চাই না। যে সময়টা আমাকে দিবে ওই সময়টা পড়াশোনায় কাজে লাগাবে। তাছাড়া এখন আমার মাস্টার্স ফাইনাল এক্সাম সামনে। সাইবাকে পেতে হলে নিজেকেও গুছিয়ে নিতে হবে। দুজনেরই সময় দরকার। যে আমার তাকে হারানোর ভয় নেই, কারণ যে আমার সে শত ঝড় সয়েও আমারই থাকবে। সাহেবান কিন্তু খুব রেগে আছে তোর উপর। আমি তো চাই সে রাগুক,
অভিমান অভিযোগ জমিয়ে রাখুক, যখন এক সমুদ্র ভালোবাসা নিয়ে তার সামনে দাঁড়াবো, তখন সে সমস্ত রাগ অভিমান আমার বুকে মুখ লুকিয়ে ঝরিয়ে দিক। অভিযোগের পাহাড় আমার বুকের মাঝেই শেষ করুক, আর আমি তার অভিমানী চোখের প্রেমে পড়ে আরও একবার পাগল প্রেমিক হয়ে যাই। ফারহানের কথা শুনে আদিব কাঁদো কাঁদো গলায় বলল। আজকে একটা গার্লফ্রেন্ড নেই বলে? আদিবের কথা শুনে ফারহান হতাশার নিঃশ্বাস ফেলল। বন্ধু সব সময় সিরিয়াস কথার মধ্যে এমন মজা করে। শোয়েব ভ্রুকুচকে তাকিয়ে আছে সাইবার দিকে। কিছুক্ষণ পর পর পা থেকে মাথা পর্যন্ত চোখ বোলাচ্ছে। কি এইভাবে তাকিয়েছিস কেন? জীবনে কি অসুস্থ মানুষ দেখিসনি? কারোর সাথে ধাক্কা খেয়ে পড়ে গেলে যে মানুষের কোলে চেপে বাড়িতে আসতে হয়, এটা আমার জানা ছিল না। বেচারা ফারহান ভাইয়া তোমার মতো দুই মনের একটা আটার বস্তা 3 তলায় তুলে এখনো পর্যন্ত বেঁচে আছে কিনা সন্দেহ। দাঁড়াও, আমি একটু দেখে আসি। আমার আশিকে জীবনের জন্য একটা অবলা ছেলে অকালে ঝরে যাবে, আমি তা কিছুতেই মেনে নিব না। তুমি একজন ভবিষ্যৎ বিজনেসম্যানকে এভাবে মেরে ফেলতে পারো না। আমি বাংলাদেশের একজন সচেতন নাগরিক হিসেবে এটা কখনোই মেনে নিব না। 500 টাকা দাও, তার জন্য কিছু ফলমূল কিনে নিয়ে যেতে হবে। দেখা গেল তোমাকে কোলে তুলে বেচারা শক্তির ঘাটতি দেখা দিল, তখন এই শোয়েবের ফলমূলই কাজ করবে। সাইবা চোয়াল ঝুলিয়ে তাকিয়ে আছে শোয়েবের দিকে। কিছুক্ষণ আগে এই ছেলেটা তাকে নিয়ে চিন্তা করবে ভেবে সে অস্থির হচ্ছিল। এখন নিজেকেই নিজে কয়েকটা ভয়ঙ্কর গালি দিতে ইচ্ছে হচ্ছে। তুই এই মুহূর্তে আমার চোখের সামনে থেকে যা, না হলে ছোট ভাই খুন করে আমি জেলে যেতে চাই না। আগে বেড থেকে নেমে তো দেখাও। এখন তুমি আটানা পয়সার মতো অচল। মা, তোমার ছেলেকে এখান থেকে যেতে বলো। যাচ্ছি যাচ্ছি, এত চিৎকার করা কিছু হয় নাই। এটা আমার ও বাবার বাড়ি, আমিও চিৎকার করতে পারি। সাইবা কটমট করে তাকাতেই শোয়েব ভেংচি কেটে চলে গেল। আধা ঘন্টা পরে শোয়েব আবার সাইবার রুমে এলো। সাইবা তখন ফেসবুকে নিউজ ফিড স্ক্রল করছিল। সাইবার কোলের উপর একটা প্যাকেট রেখে বলল, আপু তোর জন্য নিয়ে এলাম। সাইবা ভ্রুকুচকে তাকালো শোয়েবের দিকে। নিজের কোলের ওপর প্যাকেট দেখে কপালের ভাঁজ দূর হলো। সন্দিহান গলায় জিজ্ঞেস করলো, কি এটা? আরে খুলেই দেখো না, তোমার খুব পছন্দের জিনিস। সাইবা প্যাকেট খুলতেই এক গাদা ধুলা এসে তার কোলের উপর পড়ল। অবাক হয়ে শোয়েবের দিকে তাকাতেই শোয়েব দুঃখী দুঃখী গলায় বলল, শুনলাম তুমি নাকি ধুলোর রানী। আমার বোন ধুলোর রানী, এ কথা অন্য একজন থেকে জানতে হচ্ছে। বড় কষ্ট পাইলাম। তুমি আমাকে আপন না ভাবলে কি হবে? আমি তো তোমাকে আপন ভাবি। ধুলোর রানীকে তো ধুলো ছাড়া রাখতে পারি না বলো। তাই অনেক কষ্ট করে রাস্তায় রাস্তায় ঘুরে তোমার জন্য ধুলো নিয়ে আসলাম। ভালো করেছি না বলো? আজ 4 দিন যাবৎ সাইবা বাসায় শুয়ে বসে দিন কাটাচ্ছে। কোমরের ব্যথা অনেকটা কমে গেছে। কাল থেকে ভার্সিটিতে যেতে পারবে। এই কয়েকদিন ফারহানের সাথে কোনো রকম দেখা হয়নি সাইবার। সাইবা মনে মনে খুব ক্ষেপে আছে ফারহানের উপর। একবার দেখা হোক, তখন হাড়ে মজ্জায় বুঝিয়ে দিবে এই সাইবা কি জিনিস। এইসব ভাবতে ভাবতেই সায়রার মনটা খারাপ হয়ে গেল। সে এখনো ভালোবাসে ফারহানকে। ফারহানের জায়গায় অন্য কাউকে ভাবতেই পারে না, কিন্তু ফারহান তাকে বরাবরই উপেক্ষা করে। ভার্সিটিতে ঢুকতেই আদিবের সাথে দেখা হয়ে গেল সাইবার। আদিব মিষ্টি হেসে সাইবার দিকে এগিয়ে গেল। কেমন আছেন সাইবান? আলহামদুলিল্লাহ ভালো ভাইয়া, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। তো শরীর ঠিক আছে তো? জি ভাইয়া। আদিব সাইবার দিকে খানিকটা এগিয়ে গিয়ে ফিসফিস করে বলল, তোমাকে একটা গোপন কথা বলার আছে। আমি জানি এই কথাটা বলে বন্ধু সমাজ আমাকে মির্জাপুর বলে ঘোষিত করবে, কিন্তু হার এক ফ্রেন্ড কামিনা হতা হ্যায়। আদিবের বলার ভঙ্গি দেখে ফিক করে হেসে দিল সাইবা। আদিব সাইবার দিকে ঝুঁকে ফিসফিস করে বলল, তুমি জানো ফারহান তোমাকে অসম্ভব ভালোবাসে। আদিবের কথা শুনে চমকে উঠল সাইবা। চোখ বড় বড় করে আদিবের দিকে তাকালে আদিব মাথা নাড়িয়ে বোঝায় সে যা বলেছে তা পুরোপুরি সত্যি। সাইবা নিজের বিস্ময় কাটিয়ে আদিবের দিকে তাকিয়ে অভিমানী গলায় বলল, আপনিও আমার সাথে এভাবে মজা করতে পারলেন ভাইয়া। আপনার কাছে এরকম কিছু আশা করিনি। আদিব সাইবার মনের অবস্থা বুঝতে পেরে নিজেকে সামলে নিল। সিরিয়াস চোখে তাকিয়ে গম্ভীর গলায় বলল, আমি মজা করছি না সাহেবান। ফারহান তোমাকে অনেক আগে থেকেই ভালোবাসে। তোমার পড়াশোনায় ক্ষতি হবে ভেবে তোমাকে রিজেক্ট করে দিয়েছে, কিন্তু বিশ্বাস করো
সে তোমাকে নিজের চেয়েও বেশি ভালোবাসে। সাইবার আজকে অবাক হওয়ার দিন। সাইবা সন্দিহান চোখে তাকিয়ে আছে আদিবের দিকে। তার দৃষ্টি বলে দিচ্ছে সে এখনো আদিবের কথা বিশ্বাস করেনি। আপনি এসব কি বলছেন ভাইয়া? আর শরীর ঠিক আছে তো? জ্বর টর হয়নি তো? আরে আমার কিছু হয়নি, তুমি আমাকে বিশ্বাস করছো না কেন? সাইবা অসহায় গলায় বলল। আপনি বিশ্বাসযোগ্য কোনো কথা বলেননি ভাইয়া। আদিব কিছু একটা ভাবলো, তারপর সাইবার দিকে তাকিয়ে বলল, আমি প্রমাণ দিতে পারি ফারহান, ফারহান যে তোমাকে ভালোবাসে। সাইবা সন্দিহান গলায় বলল, কিভাবে? আজকে তুমি ভার্সিটির যে কোনো ছেলেকে প্রপোজ করবে, তবে ফারহান থাকাকালীন করতে হবে। তবে দেখবে ফারহান কিভাবে লুচির মতো ফোলে। আদিবের কথাটা সাইবার খুব পছন্দ হলো। সে খুশিতে গদগদ হয়ে বলল, তা তো করাই যায়, তবে ইনসেন্টেন্ট ছেলে পাবো কোথায়? সাইবার কথা শুনে আদিবও কিছুটা চিন্তায় পড়ে গেল। এদিক ওদিক তাকিয়ে সাইবার দিকে চোখ যেতেই দেখল সাইবা তার দিকে তাকিয়ে দাঁত কেলিয়ে হাসছে। আদিব কিছুটা হকচকিয়ে গেল, ভয়ার্থ গলায় বলল, একদম না, আমি তোমাকে বোনের নজরে দেখি। এসব আস্তাক ফিরুলা কাজ আমাকে দিয়ে করানোর চিন্তা করো না। ফারহান আমাকে আস্ত রাখবে না। আদিবের কাঁদো কাঁদো গলা শুনে হু হাঁ করে হেসে উঠল সাইবা। হঠাৎ করে আদিবের হাত জড়িয়ে ধরে ফিসফিস করে বলল, আমিও আপনাকে ভাই ভাই নজরেই দেখি ভাইয়া। বোনের সুখের জন্য এতটুকু তো করতেই পারেন। সাইবার ইনোসেন্ট ফেসের কথা শুনে শুকনো ঢোক গিলল আদিব। এখন তার নিচের মাথা নিজেই ফাটাতে ইচ্ছে হচ্ছে। এই জন্যই গুরুজনেরা বলে কারোর ভালো করতে নেই, উপকারীকে বাঘে খায়। আদিব তাড়াতাড়ি চোখ ঘুরিয়ে আশেপাশে তাকাতেই ফারহানকে চোখে পড়ল। ফারহান ওদের দিকেই সরু চোখে তাকিয়ে আছে। আদিব নিজের কপালের ঘাম মুছে অসহায় গলায় বলল, রেগে গেলে একটা ভাই হারাবে, বর গেলে বর পাওয়া যায়, কিন্তু ভাই গেলে ভাই পাওয়া যায় না পাগলা। সাইবা মাছি তারাবার মতো করে বলল, আমি আপনার জন্য প্রতি বছর দান সদকা করব ভাইয়া। আপনার নাম শহীদের খাতায় তোলা হবে। বোনের জন্য জীবন দিল ভার্সিটি পড়ুয়া তাগড়া যুবক। ভাবেন এবার, আপনি তো সেলিব্রিটি হয়ে যাবেন। আমি সেলিব্রিটি হতে চাই না। আরে কিছু হবে না, চলেন তো। আদিব কাঁপা কাঁপা পায়ে এগিয়ে যেতেই সাইবা কটমট করে তাকালো। এভাবে মুখ কালো করে রেখেছেন কেন? আমি আপনাকে সাগরে ফেলে দিচ্ছি নাকি? চুপ, হাসুন। সাইবার কথা শুনে আদিব দুঃখী দুঃখী গলায় বলল, তুমি কখনো বাঘের কাছে থাকা হরিণকে থাকতে দেখেছো? সাইবা কিছু না বলেই আদিবের হাত ধরে সামনে এগিয়ে গেল। ফারহান এখনো ওদের দিকে তাকিয়ে আছে, ওর দৃষ্টি সাইবার হাতের দিকে। ফারহানের দিকে এগিয়ে যেতেই ফারহান গম্ভীর গলায় বলল, এসব কি হচ্ছে? সাইবা ফারহানের দিকে তাকিয়ে ক্লোজ আপ স্মাইল দিল। আদিবের দিকে তাকিয়ে লাজুক হেসে পড়ল, কিছু না ভাইয়া, আমি আবিদ ভাইয়াকে নিজের মনের কথা বলতে চাই। আসলে ওই দিন সবার সামনে নিজের মনের কথা বলে ভুল করেছিলাম, এজন্য অনেক সমস্যা ফেস করতে হয়েছে। তাই আমি আবিদ ভাইয়াকে একান্তে নিজের মনের কথা বলতে চাই। সাইবার কথা শুনে ফারহান চোখ বড় বড় করে তাকিয়ে আছে আদিবের দিকে। দাঁত কিরমির করে বলল, তা কি মনের কথা বলবে শুনি? সাইবা ফারহানের দিকে তাকিয়ে লজ্জা লজ্জা ভাব করে বলল, আরে ধুর, সবার সামনে সবকিছু বলা যায় নাকি? আমরা একটু একান্তে সময় কাটাতে চাইছি। ফারহানের চোয়াল শক্ত হয়ে গেল। রক্তবর্ণ চোখে তাকিয়ে আদিবকে উদ্দেশ্য করে বলল, আদিব, একটু এদিকে আয়, কথা আছে তোর সাথে। ফারহানের কথা শুনে সাইবা তড়িঘড়ি করে বলল, না না, আবিদ ভাইয়া এখন কোথাও যাবে না। আহা, বুঝতে পারছেন না কেন? নতুন নতুন প্রেমে পড়লে একটু বেশি সময় কাটাতে হয় নিজেদের মধ্যে। একজন আর একজনকে জানতে হবে, তো দুজনেই ভবিষ্যতে সুন্দর করে গুছিয়ে সংসার করা যাবে। বন্ধুর কথা চিন্তা করে আপনাদের একটু স্যাক্রিফাইস করতে হবে ভাইয়া। আপনাদেরকেও সময় দেবে, কিন্তু প্রেমিকা হিসেবে আমাকে বেশি সময় দেবে আর কি। কিছু মনে করবেন না প্লিজ। প্রেমে পড়লে বন্ধু আর বন্ধু থাকে না, সে হয়ে যায় প্রেমিকার সম্পত্তি। আদিব চোখ বড় বড় করে তাকিয়ে আছে সাইবার দিকে। এই মেয়েটা আজ ওর প্রাণ নিয়েই ছাড়বে। কাঁপা কাঁপা চোখে ফারহানের দিকে তাকাতেই কলিজা শুকিয়ে সাহারা মরুভূমির মতো হয়ে গেল। ফারহান রক্ত চক্ষু নিয়ে তাকিয়ে আছে ওর দিকে। আদিব চোখের ইশারায় বোঝালো, আমার কোনো দোষ নেই ভাই। ফারহান শার্টের হাতা গোটাতে গোটাতে বলল,
তাই নাকি ধুলোর রানী? তা কে কার প্রেমে পড়লো? ফারহানের হাতা গোটানো দেখে দুজনেই শুকনো ঢোক গিলল। কি হলো, কথা বেরোচ্ছে না কেন? ফারহান থমকে উঠতেই আদিব আর সায়রা দুজনের দিকে আঙ্গুল তুলে পয়েন্ট আউট করলো। ওদের কাণ্ড দেখে ফারহান ভ্রু কুঁচকে তাকালো। ওরা নিজেরাও হক চুকিয়ে গেল। সায়বা বোকা হেসে আদিবের আঙ্গুলটা আবার আদিবের দিকে ঘুরিয়ে দিল। আদিব অবাক হয়ে সায়বার দিকে তাকাতেই সায়বা চোখ দিয়ে ইশারা করলো। আদিব জোরপূর্বক হেসে ফারহানের দিকে তাকিয়ে মাথা নাড়িয়ে সাই জানালো। ফারহান সায়বার দিকে তাকিয়ে বাঁকা হাসলো। আদিবের কাঁধে হাত রেখে ঘাড় কাত করে সায়বার দিকে তাকাতেই সায়বা হাত দিয়ে কপালের ঘাম মুছে জোরপূর্বক হাসলো। আদিব আবার প্রেম ঠিক করে করতে পারে না। এক কাজ করি, আমি তোমাদের দুজনকে আগে প্রেম করাটা ঠিকঠাক শিখিয়ে দেই, পরে সুখে সংসার করাটাও শিখিয়ে দিব। চলো চলো, শুভ কাজে দেরি করতে নেই। আদিব আর সাইবার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে ফারহান। আদিব অসহায় চোখে তাকিয়ে আছে ফারহানের দিকে। সাইবার এদিকে কোনো খেয়াল নেই, সে এদিক সেদিক তাকিয়ে তাকিতুকি করছে। ফারহান গলা খাকারি দিয়ে বলল, তো কে কার প্রেমে পড়েছে জানো? আদিব দীর্ঘশ্বাস ফেলে বলল, দেখ ভাই, সত্যি বলছি, কেউ কারোর প্রেমে পড়েনি, আমরা মজা করছিলাম, তাই না সাহেবান? আদিবের কথা সাইবা সরাসরি নাকচ করে দিয়ে বলল। সাইবার কথা শুনে ফারহানের মাথা গরম হয়ে গেল। রাগে চোখ মুখ শক্ত করে তাকিয়ে আছে সাইবার দিকে। ফারহানের অবস্থা বুঝতে পেরে আদিব সাইবাকে বোঝানোর ভঙ্গিতে বলল, মাথা ঠান্ডা করো সাহেবান, রাগের মাথায় কি বলছো তুমি? তাকে তুমি নিজে জানো? জানো না? আমার মাথা ঠিক আছে ভাইয়া। আমি কি ভুল কিছু বলেছি বলে আপনার মনে হয়? উনি যদি আমাকে ভালো না বাসেন, তাহলে আমাকে নিজের জীবনের সাথে অন্য কাউকে তো জড়াতেই হবে, তাকে ভালোবাসতে হবে। এখানে উনি এভাবে রিয়েক্ট কেন করছেন তাই তো বুঝতে পারছি না। ফাঁকা ক্লাসরুমটা এখন আদিবের কাছে ভয়ঙ্কর কোনো কালকুঠুরি মনে হচ্ছে। ভয়ার্থ চোখে ফারহানের দিকে তাকাতেই ভয়ে গলা শুকিয়ে গেল আদিবের। ফারহান এক হাতে নিজের কপালে স্লাইড করছে আর রুমের এদিক সেদিক পায়চারি করছে। হঠাৎ করে আদিবকে টেনে রুম থেকে বের করে নিয়ে নিজের সর্বশক্তি দিয়ে দরজা বন্ধ করে দিল সে। রক্তাক্ত চোখে সাইবার দিকে ঘুরে তাকাতেই ভয়ে কাঁপতে লাগলো সাইবা। চোখের বশে অনেকটা বেশি বলে ফেলেছে। এখন বুঝতে পারছে। ফারহানকে নিচের দিকে এগিয়ে আসতে কাঁপা কাঁপা গলায় বলল, দরজা বন্ধ করলেন কেন আপনি? আমাকে যেতে দিন, আমি কিন্তু চিৎকার করব। করো করো চিৎকার। ফারহানের ভয়ঙ্কর গলায় দেওয়া হুঙ্কারে সাইবার প্রতিটি শিরায় শিরায় কাঁপন ধরিয়ে দিল। মুখ থেকে কোনো কথা বের হচ্ছে না। ওদিকে বাইরে থেকে আদিব এক নাগাড়ে দরজা ধাক্কিয়ে যাচ্ছে। ভয়ার্থ গলায় ফারহানকে ডেকে যাচ্ছে, দরজা খুল পাঠান। দেখ ভাই, মাথা গরম করে কিছু করিস না, ছোট মানুষ ভুল করে বলে ফেলেছে, মাফ করে দে ভাই। ফারহান সাইবার দিকে এগিয়ে গিয়ে ওকে দেওয়ালের সাথে শক্ত করে চেপে ধরল। অগ্নি চোখে তাকিয়ে দাঁতে দাঁত চেপে বলল, আমার পাখির পাখনা গজাতে শুরু করলো আর আমি তা জানি না। এই মুখ দিয়েই তো অন্য কাউকে ভালোবাসার কথা বলেছিস। এই মুখটা ভেঙে দেই, উড়তে শিখে গেছিস? কান খুলে শুনে রাখ, বেশি ডানা ঝাপটালে তুই আর তোর পাখনা দুটোই ভেঙে গড়িয়ে দিতে আমার 1 সেকেন্ডও লাগবে না। বোঝাতে পেরেছি? শেষের কথাটা চিৎকার করে বলায় সাইবা থরথর করে কেঁপে উঠল। হাত আর গাল এত জোরে ধরেছে মনে হচ্ছে ভেঙেই যাবে। ব্যথায় চোখ দিয়ে অঝরে পানি ছুটছে। সাইবাকে চুপ থাকতে দেখে ফারহান হুঙ্কার দিয়ে বলল, কি হলো, কথা কানে যায়নি? সাইবা ভয়ে ভয়ে মাথা নাড়তেই ফারহান থমকে উঠল। ইউজ ইউর ওয়ার্ডস। হ্যাঁ হ্যাঁ। সাইবার কথা শুনে ফারহান সাইবার গাল ছেড়ে দিয়ে কপালের সামনের অগোছালো চুল গুছিয়ে দিতে দিতে বলল, গুড। আর কোনোদিন প্রেম করার ইচ্ছা হবে? সাইবা ফারহানের চোখের দিকে তাকিয়ে বলল, আমি প্রেম করলে আপনার কি সমস্যা? ফারহান সাইবাকে নিজের সাথে চেপে ধরে বলল, কারণ তুই আমার, একমাত্র আমার। তোর একটা ধূলিকণার ভাগও আমি কাউকে দিব না, বুঝেছিস আমার ধুলোর রানী? সাইবা অবাক চোখে তাকিয়ে আছে ফারহানের দিকে। খুশি হবে না রাগ করবে ভেবে পাচ্ছে না। সবার সামনে এভাবে অপমান করে রিজেক্ট করে এখন এইসব ঢংমার্কা কথা বলতে এসেছে। সাইবা কটমট করে তাকালো ফারহানের দিকে, ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে বলল,
আমার এক বিন্দু ধুলোও আপনাকে দিব না। দেখি আপনি কি করতে পারেন। আসছে ধুলিকণার ভাগ কাউকে দিব না। সাইবার রাগ দেখে ফারহান বাঁকা হাসল। সাইবার দিকে ঝুঁকে মন্থর গলায় বলল, আমি চেয়েছি তোর কাছে, আমার জিনিস আমার তোর কাছে থেকে নিতে হবে কেন? সময় হলে আমি নিজেই নিয়ে নিব। সাইবা ফারহানের দিকে ক্রূর চোখে তাকিয়ে দরজা খুলে হনহন করে বেরিয়ে গেল। বারান্দায় আদিব অস্থিরভাবে পায়চারি করছে। সাইবাকে বেরোতে দেখে দৌড়ে এসে সাইবার সামনে দাঁড়ালো। অবাক গলায় বলল, তুমি বেঁচে আছো? আদিবের দিকে তাকিয়ে দাঁতে দাঁত চেপে বলল। আদিবকে কিছু বলার সুযোগ না দিয়ে ভার্সিটি থেকে বেরিয়ে গেল সাইবা। আদিব অবাক হয়ে কিছুক্ষণ সাইবার যাওয়ার দিকে তাকিয়ে রইল। তারপর দ্রুত পায়ে রুমে যেতেই দেখল ফারহান চেয়ারে বসে টেবিলের উপর পা তুলে বসে আছে। আদিবকে ভিতরে আসতে দেখে শয়তানি হাসি দিল। আরে আরে শালা সাহেব যে, আসেন আসেন, আপনার জন্যই তো অপেক্ষা করছিলাম। এভাবে বলছিস কেন দোস্ত? ভয় পাই তো। রাস্তা দিয়ে হাঁটছে আর ফারহানকে গালি দিচ্ছে। এতদিন পরে ভার্সিটিতে এসে এইসব কাহিনীর জন্য ক্লাস করা হলো না। ওর ফ্রেন্ডরা কেউ আজ ভার্সিটিতে আসেনি। বাসায় গিয়ে কল দিয়ে সবাইকে ডেকে নিবে। এই ফারহানকে তো দেখে নিবে সে। এই সাইবার সাথে এইসব হাঙ্কি পাঙ্কি চলবে না। বাসায় ঢুকতেই শোয়েব রাজকীয় ভঙ্গিতে সালাম দিল সাইবাকে। সাইবা অবাক হয়ে তাকাতেই ব্যস্ত ভঙ্গিতে বলল, আমাদের এই ছোট্ট কুটিরে আপনাকে অনেক স্বাগতম দুলোর রানী। আমি আপনার কি সেবা করতে পারি? সাইবা দরজার বাইরে থেকেই পায়ের জুতা খুলে ছুঁড়ে মারল শোয়েবের দিকে। ছি, জুতোয় গোবর নিয়ে এসেছো কেন? এখন কি তুমি গোবর রানী হতে চাও? ইস, সে থাপ্পড় মারতে। আমিও তাহলে সবাইকে বলে দেব রাস্তায় গড়াগড়ি খাও, গায়ে ধুলো মাখার জন্য। নিজেকে ধুলো রানী মনে করে আকাশে বাতাসে উড়ার কিছু হয়নি। সব আমাদের হ্যান্ডসাম ফারহান ভাইয়ার কোলে ওঠার ধান্দা। বুঝি সবই বুঝি। শোয়েব জুতা ক্যাচ করে নাক সিটকে বলল। সাইবা শোয়েবের দিকে কটমট করে তাকিয়ে উচ্চস্বরে মা বলে ডাকতেই সাইবার মা খুন্তি হাতে বেরিয়ে এলো রান্নাঘর থেকে। দুজনকে শাসিয়ে বলল, আর একবার যদি তোদের এভাবে ঝগড়া করতে দেখেছি তাহলে দুজনকেই রাস্তার মাথায় বসিয়ে দিয়ে আসবো। তখন করিস অসভ্য ছেলে মেয়েদের মতো ঝগড়া। আমার বাড়িতে এসব চলবে না। আর একটা কথাও যেন না শুনি আমি। সাইবার মা রান্নাঘরে যেতেই সাইবা শোয়েবের দিকে রাগি চোখে তাকিয়ে ধূপ ধাপ পা ফেলে নিজের রুমে চলে গেল। অন্ধকারে আকাশ যেন তারার পশরা সাজিয়ে বসেছে। অমাবস্যা রাতের নিজস্ব মোহনীয় সৌন্দর্য আছে। সে নিজের বুকে কোটি কোটি তারার মেলা বসিয়ে নিজেকে সাজায়। সায়রার পাশে পূর্ণিমা রাতের চেয়ে অমাবস্যা রাত বেশি প্রিয়। বারান্দায় দাঁড়িয়ে ঝলমলে তারা দেখায় ব্যস্ত সে। আজ মনের আকাশেও হাজারো তারার মেলা বসেছে। ফারহান মুখে না বললেও সে বুঝতে পেরেছে ফারহান তাকে কতটা ভালোবাসে। ঢাকঢোল পিটিয়ে প্রেম না হয় নাই হলো, তাতে কি? নীরবেই না হয় প্রণয় চলল। ভালোবাসলেই মুখে বলতে হবে তার কোনো মানে নেই। প্রকাশ না করেও ভালোবাসা যায়। সাততলার বারান্দা থেকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে ফারহান। সাইবার মুখের মুচকি হাসি নজর এড়ায়নি তার। সাইবার মুখের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে নিজের অথরেও হাসি ফুটল ফারহানের। তার প্রেয়সী তাকে চিন্তা করেই অথর প্রসারিত করেছে তা সে জানে। বলবো না করেও ভালোবাসা প্রকাশ হয়েই গেল। সাইবার দিকে তাকিয়ে আন মনে ভাবল, আমার লুকিয়ে রাখা তীব্র ভালোবাসা টেনে বের করে এনেই ছাড়লে দুলোর রানী। এখন দেখার পালা তুমি কতটা নিতে পারো। আমি ভালোবাসা দিতে ক্লান্ত হব না। এবার দেখার পালা তুমি কতটা গ্রহণ করতে পারো। সকালে ঘুম ভাঙল মায়ের চিৎকারে। কাল রাতে দেরি করে ঘুমানোর দরুন আজ সকালে ঘুম ভাঙেনি সাইবার। আজ শুক্রবার, তাই ভার্সিটি যাওয়ার তাড়া নেই। কিন্তু মা জননী তা বুঝলে তো সকাল সকাল চেঁচামেচি শুরু করে দিয়েছে। সাইবা, এই সাইবা, কখন থেকে ডাকছি শুনতে পাচ্ছিস না? আর একবার ডাকতে হলে পিঠের ছাল তুলে নিব, অসভ্য মেয়ে। মায়ের ধমকি উপেক্ষা করে সাইবা কম্বল ভালো করে গায়ে জড়িয়ে নিল। বিরক্ত গলায় বলল, উফ মা, যাও তো, আজ শুক্রবার, আমাকে ঘুমোতে দাও। সাইবার মা কটমট করে মেয়ের দিকে তাকিয়ে রইল। এক টানে কম্বল সরিয়ে দিয়ে কয়েক ঘা লাগিয়ে দিল।
মায়ের হাতে সকাল সকাল উত্তম মধ্যম খেয়ে লাফিয়ে উঠল সাইবা। পিটপিট করে সামনে তাকাতেই মায়ের অগ্নিদৃষ্টি দেখে শুকনো ঢোক গিলে এক দৌড়ে ওয়াশরুমে চলে গেল। মেয়ের কাণ্ড দেখে থ হয়ে দাঁড়িয়ে রইল সাইবার মা। বিড়বিড় করে মেয়েকে বকা দিতে দিতে রান্নাঘরে চলে গেল। আজ ফারহানের দুপুরে আসার কথা, মেয়ে ছেলেটাকে ঠিকঠাক বলেছে কিনা এটা নিয়ে তার যথেষ্ট সন্দেহ আছে। ওয়াশরুম থেকে বেরুলে একবার ও বাড়িতে পাঠাতে হবে। আন মনে এসব ভাবতে রান্নায় মন দিল সে। বাথরুম থেকে বেরিয়ে ড্রয়িং রুমে যেতেই শোয়েব গা চালানো হাসি দিল। ছেলেটা সারা দিন ওর পিছনে লাগে। সাইবা সেদিকে পাত্তা না দিয়ে রান্নাঘরে মায়ের কাছে চলে গেল। সকাল সকাল এভাবে ডেকে তুললে কেন মা? এমনিতেই কাল রাতে ঘুমোতে দেরি হয়েছিল, এখন আবার এত সকাল সকাল তোমার চেঁচামেচিতে ঘুমের 12টা বেজে গেল। তা রাতভর কি এমন রাজকাজ করছো মা যে সকাল সকাল ঘুম থেকে উঠতে পারছো না? তা তোমার সকাল বুঝি বেলা 11টা? মায়ের রাগী কণ্ঠ শুনে থতমত খেয়ে গেল সাইবা। ড্রয়িং রুমে ঘড়ির দিকে তাকাতেই চোখ কপালে উঠে গেল। বেলা 11টা বাজে। ভয়ে ভয়ে মায়ের দিকে তাকিয়ে জোর করে হাসার চেষ্টা করলো, কিন্তু হাসি আসলে তো? হাসি বেচারাও ভয়ের চোটে মুখের কোথাও গিয়ে লুকিয়ে আছে। সাইবাকে ভ্যাবলার মতো দাঁড়িয়ে থাকতে দেখে সাইবার মা ধমকে উঠে বললেন। ফরহাদের কথা শুনে সাইবা মনে মনে বলল, আমি পারলে এক্ষুনি ব্যাগ গুছিয়ে বাড়িতে চলে আসি। আপনার ভাই আসতে দিচ্ছে না ভাইয়া, আপনি তাকে ঘড়ির টাইম বন্ধ করে কয়েক ঘন্টা পেটাবেন প্লিজ। তার আগে অবশ্যই হাত পা বেঁধে নেবেন, তার হাতে গন্ডারের মতো শক্তি। এখন কথা বলছিস না কেন? কান খুলে শুনে রাখো দুজনেই, আমার বাসায় এসব মন মর্জি চলবে না। কাল থেকে ঠিকভাবে নামাজ না পড়লে একটারও ভাত নেই, কথাটা মাথায় ঢুকিয়ে রাখো। আর সাইবা, তোমাকে না বলেছিলাম ফারহানকে লাঞ্চ করার জন্য বলতে? বলেছিলে? মায়ের কথায় শুকনো ঢোক গিলল সাইবা। এখন যদি বলে ফারহানকে সে কিছুই বলেনি, উল্লেখযোগ্য ঝগড়া করে এসেছে, তাহলে খুন্তির বাড়ি একটাও মাটিতে পড়বে না। কিন্তু মাকে মিথ্যাও বলা যাবে না। আরে মা, তুমি একদম চিন্তা করো না, আমি এক্ষুনি গিয়ে ডেকে নিয়ে আসছি। কি বিশ্রী হাসি! হাসা বন্ধ করে ফারহানকে ডেকে নিয়ে আসো। সাইবার মায়ের এই এক সমস্যা, রেগে গেলে তুমি করে বলবে। সাইবা অসহায় মুখ নিয়ে রান্নাঘর থেকে বেরিয়ে এলো। শোয়েব সাহেবাকে দেখে আফসোসের স্বরে বলতে লাগলো, কি দিনকাল আসলো, এখন রানী সাহেবাকে দিয়েও পিয়নের কাজ করানো হয়। হায় রে! সাইবা সব রাগ শোয়েবের উপর ছেড়ে দিল। পিঠের উপর কয়েক ঘা কিল খুশি মেরে ধূপধাপ পা ফেলে বাসা থেকে বেরিয়ে গেল। সাইবা চলে যেতেই পিঠ ডোলে মুচকি হাসল শোয়েব। বোনকে রাগাতে চরম লাগে ওর। ফারহানের বাসার সামনে দাঁড়িয়ে তপ্ত শ্বাস ফেলল সাইবা। লিফটে উঠে 7 তলার বাটন চাপতেই কেউ একজন এসে লিফটে প্রবেশ করলো। লোকটাকে দেখে সৌজন্যের হাসি হাসল সাইবা। আরে সাহেবা যে, কেমন আছো? ফরহাদের কথা শুনে মুচকি হাসল সাইবা। নম্র গলায় বলল, আলহামদুলিল্লাহ ভাইয়া, আপনি কেমন আছেন? আমিও ভালো আছি। তুমি তো আমাদের ভুলেই গেছো। ফাইজা যাবার পর থেকে তোমার দেখাই পাওয়া যায় না। মাঝে মাঝে এই ভাইয়ের খোঁজ নিতেও তো পারো। ফরহাদের কথা শুনে মুখটা মলিন করে ফেলল সাইবা। সে তো আসতেই চায়, কিন্তু ফারহানের সামনে পড়ার ভয়ে আসে না। আর ওই দিনের পর থেকে একবারও আসেনি। ফরহাদ উত্তরের আশায় এখনো তাকিয়ে আছে সাইবার দিকে। সাইবা অপরাধী গলায় বলল, সরি ভাইয়া, আসলে পড়ার খুব চাপ, তাই খুব একটা আশা হয় না, তবে এবার থেকে চেষ্টা করবো আসার। মাঝে মাঝে আসলে আমাদের ভালো লাগবে। ফাইজাটাও নেই, বাড়ি পুরো খালি খালি লাগে। মাঝে মাঝে এসে মায়ের সঙ্গে গল্প করে যেও। আমার গালগুলো মনে হয় ভেঙে গিয়েছে, বুনো সার একটা। লিফট থেকে নেমে কলিং বেল বাজাতেই বুক ধুকপুক করতে লাগলো সাইবার। কিছুক্ষণ পরে দরজা খুলে দিল ফারহান। একেই বলে যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয়। সাইবাকে দেখে এক ভ্রু উঁচু করে তাকালো ফারহান। পিছনে ফরহাদকে দেখে দরজা ছেড়ে ভিতরে চলে গেল সে। সাইবা আর ফরহাদ একসাথে ভিতরে ঢুকলো। সাইবা মনে মনে ফরহাদের 14 গোষ্ঠী উদ্ধার করে দিচ্ছে। ভাব দেখে বাঁচি না, নিজেকে রাজা সিরাজউদ্দৌলা মনে করে।
তুই হাসছিস ঘসেটি বেগম মেল ভার্সন? বুঝেছিস অসভ্য বানরের বেয়াদব নাতি? বসার জন্য কি সৈন্য সামন্ত ডাকতে হবে রানী সাহেবা? ফারহানের তীক্ষ্ণ কণ্ঠ শুনে ভাবনা থেকে বেরিয়ে এলো সাইবা। মুখ বাঁকিয়ে ধুম করে সোফায় বসে পড়ল। সাইবাকে বসতে দেখে ফারহান আস্তে করে কিচেনে চলে গেল। মায়ের কাছে সাইবা আসার কথা বলে সাইবার পছন্দের নাস্তা পাঠিয়ে দিতে বলল। ফারহান চলে যেতেই মুচকি হাসল ফারহানা বেগম। ছেলে রাগী গম্ভীর হলে কি হবে, সাইবাকে অসম্ভব ভালোবাসে তা সে জানে। ছেলের কথা মতো পরোটা আর কলিজা ভুনা দিয়ে হাজির হলো ডাইনিং রুমে। টেবিলে নাস্তা সাজিয়ে ফরহাদ, সাইবা আর ফারহানকে ডাকলো নাস্তা করতে। শুক্রবার সকালের নাস্তাটা একটু দেরি করেই খায় সবাই। গপাগপ পরোটা গিলছে সাইবা। দেরি করে ঘুম থেকে উঠে সকালে নাস্তাটাও করতে পারেনি মায়ের জন্য। এখানে নিজের পছন্দের নাস্তা দেখে লোভ সামলাতে পারেনি। খাওয়ার মাঝে বিষম লেগে যাওয়ায় নিজের খাবার খেতে খেতেই পানি এগিয়ে দিল ফারহান। ফারহানের হাত থেকে পানি দিয়ে ঢকঢক করে খেয়ে নিল সাইবা। আরেকটু হলেই প্রাণ বেরিয়ে যাচ্ছিল। খাবার কেউ নিয়ে যাচ্ছে না রানী সাহেবা, আমরা সাধারণ প্রজা আপনার সেবায় নিয়োজিত আছি, সো ধীরে সুস্থে খান। ফারহানের গা জ্বালানো কথা শুনে সাইবা গা জ্বালানো হাসি দিল। মনে মনে বলল, সেবা কোথায় করছিস বেয়াদব? বসে বসে গান্ডে পিন্ডে গিলছিস। বেশি কথা না বলে পা টিপ। তোকে ডাকতে এসে আমার পা ব্যথা হয়ে গেছে অসভ্য। পা টিপার আগে হাতে গ্লাভস পরে নিবি। তোর ওই আম্বুজা সিমেন্টের হাত দিয়ে ধরবি না, না হলে তোর গর্দান যাবে ব্যাটা মির্জাফরের দরগন। ফরহাদ নিজের খাওয়া ছেড়ে ওদের দিকে ভ্রু কুচকে তাকিয়ে আছে। কৌতূহলী গলায় বলল, তখন থেকে রানী সাহেবা করে যাচ্ছিস কেন? এই রানী সাহেবাটা আবার কে? ফরহাদের কথা শুনে ফারহানের দিকে অসহায় চোখে তাকালো সাইবা। ফারহান নিজের খাবার খেতে খেতে স্বাভাবিকভাবে উত্তর দিল, তোমার সামনে যে বসে আছে সে। তাই নাকি সাহেবা? তা কোথাকার রানী তুমি? ফরহাদের কথা শুনে সাইবার দিকে তাকালো ফারহান। সাইবা এখনো অসহায় চোখে তাকিয়ে আছে তার দিকে। ফারহান সাইবার চোখে চোখ রেখে মোহনীয় গলায় বলল, আমার মনের। ফারহানের কথা শুনে চোখ বড় বড় করে তাকালো ফরহাদ। রীতিমতো হেঁচকি উঠে গেছে তার। রান্নাঘর থেকে ওদের কথা শুনে মুচকি হাসছেন ফারহানা বেগম। ছেলের হেঁচকি উঠতে দেখে তাড়াহুড়ো করে ডাইনিং রুমে ছুটে এলেন। মাথায় হালকা চাপড় মেরে পানি খাইয়ে শান্ত করলেন বড় ছেলেকে। ফারহান এখনো নিচের মনে খেয়ে যাচ্ছে। সাইবা স্তম্ভিত হয়ে হাত দিয়ে মুখ চেপে বসে আছে। কি সাংঘাতিক নির্লজ্জ ছেলে! ফরহাদ নিজের অবাকতার রেশ এখনো কাটিয়ে উঠতে পারেনি। এর মধ্যেই ফারহান নিচের খাওয়া শেষ করে সিঁড়ি বেয়ে উপরে চলে গেল। ফরহাদ অবাক চোখে মায়ের দিকে তাকাতেই মা মুখ টিপে হাসল। এমন অস্বস্তিকর পরিস্থিতি থেকে বাঁচতে সাইবা খাবার টেবিল থেকে উঠে গেল। বেচারি নিচের মুখ লুকানোর জায়গা খুঁজে পাচ্ছে না, তাই সিঁড়ি বেয়ে ছাদের দিকে চলে গেল। ছাদে দাঁড়িয়ে চড়ে চড়ে নিঃশ্বাস নিচ্ছে সাইবা। ফারহানের একটা কথা তার নিঃশ্বাস বন্ধ করে দেওয়ার জন্য যথেষ্ট। লজ্জায় পড়লে ও অনুভূতি ভাষায় প্রকাশ করার মতো নয়। নিজের দুহাত দিয়ে মুখ লুকালো সে। লজ্জাগুলো তুলে রাখুন আমার ধুলো রানী, একটা প্রশস্ত বুক আপনার জন্য অপেক্ষা করে আছে। সময় হলে নিজের সমস্ত লজ্জা সেই বুকেই না হয় নিবারণ করবেন। আচমকা ফারহানের কণ্ঠ শুনে হকচকিয়ে গেল সাইবা। ছাদের দরজায় ফারহানকে দাঁড়িয়ে থাকতে দেখে লজ্জাগুলো আবার ঘিরে ধরল তাকে। সাইবার লজ্জা রাঙা মুখ দেখে বাঁকা হাসল ফারহান। এই মেয়েটা কি জানে এখন তাকে কতটা মোহনীয় লাগছে? মনের মধ্যে অজস্র ঝড় তুলে দিয়ে লাজুক মুখে দাঁড়িয়ে আছে। তুমি কি জানো তোমার এই লজ্জা রাঙা মুখের প্রতি আমি কতটা আসক্ত? আমার কল্পনায় তোমার তীব্র আনাগোনার হদিস জানলে কখনো আমার সামনে দাঁড়ানোর সাহস করতে না রানী সাহেবা। ফারহানের মন্থর গলায় বলা কথাগুলো শুনে কেঁপে উঠল সাইবা। কম্পিত দৃষ্টিতে ফারহানের দিকে তাকিয়ে সাথে সাথে চোখ সরিয়ে নিল সে। কি ভয়ঙ্কর সেই দৃষ্টি! সাইবার এখন আফসোস হচ্ছে, কেন সে ভালোবাসি বলে পিছনে লাগতে গেল। তার যন্ত্রণায় ভালো ছেলেটা কেমন নির্লজ্জের মতো বিহেভ করছে। এরকম একটা ভদ্র ছেলেকে কি বিগড়ে দেওয়ার অপরাধে তার ফাঁসি হওয়া উচিত? সাইবা দুঃখী দুঃখী চোখে তাকালো ফারহানের দিকে। অসহায় গলায় বলল, আপনার কি হয়েছে ভাইয়া? এমন অদ্ভুত ব্যবহার করছেন কেন?
এটাকে ভালোবাসা বলে রানী আমার। এখন থেকে অভ্যাস করতে শিখো। সাইবা হা করে তাকিয়ে আছে ফারহানের দিকে। এমন ভয়ঙ্করভাবে ভালোবাসার কথা কে বললো আজব? সাইবা পরিস্থিতি স্বাভাবিক করতে আমতা আমতা করে বলল, মা আপনাকে যেতে বলেছে ভাইয়া। আজকে দুপুরে আমাদের বাসায় লাঞ্চ করবেন, সাথে ফরহাদ ভাইয়াকেও নিয়ে যাবেন। আমি এখন যাই, হ্যাঁ? অনেকক্ষণ হলো এসছি, মা রাগ করবে, চলে আসবেন প্লিজ। ফারহানকে কিছু বলার সুযোগ না দিয়ে এক প্রকার দৌড়ে পালিয়ে গেল সাইবা। সাইবার যাওয়ার দিকে তাকিয়ে মুচকি হাসল ফারহান। বাসায় আসতেই ফারহানকে চেপে ধরল ফরহাদ। ভাইয়ের এমন আচরণে মোটেও অবাক হলো না ফারহান। ফরহাদ নিজের উত্তেজনা চেপে রাখতে না পেরে একের পর এক প্রশ্ন করেই যাচ্ছে। কবে থেকে হলো এসব? আমাদের বলিসনি কেন? প্রপোজ করেছিস? সাহেবা কি বলেছে? রাজি হয়েছে? ফারহানা বেগম হাসতে হাসতে বললেন, আরে থাম থাম, একসাথে কতগুলো প্রশ্ন করবি? ছোট ভাইয়ের প্রেম নিয়ে কথা বলতে লজ্জা করছে না? আমি আমার প্রাইভেট বিষয় কারোর সাথে শেয়ার করব না। বিয়ের সময় দাওয়াত করব, এসো। আর আজকে সাহেবাদের বাসায় লাঞ্চের ইনভাইট আছে, নামাজ শেষে যেতে হবে, রেডি থেকো। একদমে কথাগুলো বলে নিজের রুমে চলে গেল ফারহান। ফরহাদ নিজের মায়ের দিকে তাকালো। ফারহান বেগম সব খুলে বলল ফরহাদকে। সাহেবাকে বউ করে নিয়ে আসার ব্যবস্থা করো আম্মু। মেয়েটা খুব ভালো। আর তোমার ছেলে তো লাজ লজ্জা সব ভুলেই বসে আছে। কখন যে মাথা বিগড়ে যায়, কিছু ঘটানোর আগেই ঝামেলা সেরে ফেলো। ফরহাদের কথা শুনে মুচকি হাসল ফারহানা বেগম। ছেলের চুল এলোমেলো করে দিয়ে বলল, বড় ছেলে রেখে ছোট ছেলে বিয়ে করাবো নাকি? আগে তো বড় বউ ঘরে আনি। সাহেবা তো আমাদেরই মেয়ে, যখন খুশি নিয়ে আসতে পারবো। তা তোমার কাউকে পছন্দ আছে নাকি বাবা? থাকলে এখনই বলে দাও, তাহলে আর কষ্ট করে আমাদের খুঁজতে হবে না। যাক, কারোর তো আমার কথা মনে পড়ল। আমি তো ভেবেছিলাম আমাকে বৈরাগ্য নিতে হবে। ফরহাদের দুষ্টুমি দেখে হেসে ফেলল ফারহানা বেগম। আজ তার বিকালে ডিউটি পড়েছে, তাই বাসায় ছেলেদের সাথে সময় কাটাচ্ছে। ফারহানের বাবা সানোয়ার আবরার বেরিয়েছে কিছুক্ষণ আগে। এই সময়টা সে বন্ধুদের সাথে কাটায়। ব্যবসায় সারা সপ্তাহ ব্যস্ত থাকলেও শুক্রবার সে বন্ধুদের সময় দেয়। এতে বন্ধুত্ব টিকে থাকে, সময়ের স্রোত হারিয়ে যায় না। সাহেবাদের বাসার সামনে দাঁড়িয়ে আছে ফরহাদ। ফারহানের এখনো আসার নাম নেই। তাকে দাঁড় করিয়ে রেখে কোথাও একটা চলে গেছে। 5 মিনিট পরে ফারহানের দেখা মিলল, হাতে কয়েকটি শপিং ব্যাগ। ফরহাদ ফারহানের হাতের দিকে তাকিয়ে বলল, নতুন জামাইদের মিষ্টি নিয়ে আসতে হয়। তুই এসব কি নিয়ে এসেছিস? এগুলো আমার হাতে দে আর মিষ্টি নিয়ে আয়। ফারহান কিছু না বলেই কলিং বেল চাপল। সাথে সাথেই দরজা খুলে দিল শোয়েব। ফারহানের দিকে তাকিয়ে মুচকি হাসল, সাথে ফরহাদকে দেখে সালাম দিয়ে বলল, আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন আপনি? আসুন আসুন, ভিতরে আসুন। ফরহাদ সালামের উত্তর দিয়ে ভিতরে প্রবেশ করতে করতে বলল, ওয়ালাইকুম আসসালাম সোয়েব। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তুমি কেমন আছো? পড়াশোনা কেমন চলে? ভালো ভাইয়া, বসুন। আমি মাকে বলে আসছি আপনারা চলে এসেছেন। শোয়েব রান্নাঘরের দিকে চলে গেল। মিনিট 2 পরেই সাহেবা পানি নিয়ে এলো ড্রয়িং রুমে। ফরহাদ সাহেবার থেকে পানি নিয়ে ঢকঢক করে খেয়ে ফেলল। ফারহান তার প্রেয়সীর দিকে অপলক তাকিয়ে আছে। কালো জামাই সাহেবাকে কালো পরীর মতো লাগছে। ফরহাদ হালকা ধাক্কা দিতেই হুঁশ ফিরল তার। প্যাকেটগুলো সাহেবার হাতে দিতেই সাহেবা জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালো, তোমাদের সবার জন্য সামান্য কিছু উপহার। এগুলো দরকার ছিল না ভাইয়া, আপনারা এসেছেন তাতেই আমরা খুশি। উপহার দিলে নিতে হয় সাহেবা, এগুলো নিয়ে যাও। ফরহাদের কথায় সাহেবা আর কিছু বলল না। ওখান থেকে চলে যেতে নিতেই শোয়েবের আগমন। সাহেবার দিকে গা চালানো হাসি দিয়ে বলল, আরে ভাইয়া, আপনি কি জানেন আমাদের সেবায় নিয়োজিত আমাদের একমাত্র ধুলোর রানী যেন তেন রানী নয়, একেবারে ধুলাই গড়াগড়ি খাওয়া রানী। টুংটাং চামচের শব্দ ব্যতীত অন্য কোনো শব্দ পাওয়া যাচ্ছে না। সবাই খাওয়াই ব্যস্ত হলেও ফারহান এক মনে সাহেবার দিকে তাকিয়ে আছে। কয়েকবার সাহেবার সাথে চোখাচোখি হলেও ও ফারহানের দৃষ্টি সরায়নি। সাহেবা কয়েকবার মনে মনে নির্লজ্জ বলে গালি দিয়ে নিজের কাজে মন দিল।
খাওয়ার মাঝেই ফারহাদের চোখ ফারহানের দিকে গেল। ফারহানকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকতে দেখে গলা খাকারি দিয়ে দৃষ্টি আকর্ষণের চেষ্টা করলো, কিন্তু ফারহান আগের মতোই সাইবার দিকে তাকিয়ে আছে। ফরহাদ ফারহানের ধ্যান ভাঙাতে কনুই দিয়ে খোঁচা মেরে বলল, এভাবে কি দেখিস ভাই আমার? খাবার তো সামনে, তুই তাকিয়ে থাকলেই পেট ভরবে। নিজেও খা, অন্যকেও খেতে দে। আন্টি যদি এসে দেখে তুই তার বানানো খাবার রেখে তার মেয়েকে চোখ দিয়ে গিলছিস, তাহলে ব্যাপারটা খুব একটা ভালো হবে না। ফারহাদের বিদ্রূপ করা কথা শুনে বিরক্তিকর চোখে তাকালো ফারহান। তাকে খোঁচা মেরে এখন নিচু মনে খাবার খাচ্ছে। সেও কিছু কম চায় না, তাই ভাইয়ের কানের কাছে ফিসফিস করে বলল, আমি শুধু পেট ভরাতে আসিনি, মনও ভরাতে এসেছি। তাই আগে মনের ক্ষুধাটাই আগে মিটাই। বড় ভাই হয়ে ছোট ভাইয়ের প্রেমের দৃষ্টির দিকে নজর দিতে লজ্জা করে না? তুমি নিজের পেট ভরাও আর আমাকে আমার মন ভরাতে দাও। ফারহানের কথা শুনে গলায় খাবার আটকে গেল ফরহাদের। খুক খুক করে কেসে উঠতেই তড়িঘড়ি করে পানি এগিয়ে দিল সাইবা। সাইবার মা খাবার পরিবেশন করে রুমে গেছে ফ্রেশ হতে। ওরা ওনার জন্য দেরি করতে চেয়েছিল, কিন্তু সে নিষেধ করে। কি হলো ভাইয়া, বিষম খেলেন কেন? ফরহাদ কোনো রকম পানিটুকু গিলে হাসির চেষ্টা করে বলল, ও কিছু না, মাঝে মাঝে এমন হুটহাট বিষম লেগে যায় আমার। তুমি খাও, আমি ঠিক আছি এখন। ফারহান এখনো সাইবার দিকে তাকিয়ে আছে, যেন চোখের পলক ফেলতেই ভুলে গেছে। সাইবা সেদিকে তাকিয়ে বিড়বিড় করে বলল, অসভ্য। আর কেউ না শুনলেও ফারহান ঠিকই শুনেছে, রানী সাহেবা তাকে অসভ্য বলেছে। দুলোর রানীকে আমাকে অসভ্য বললেন? হ্যাঁ বলেছি, আপনি একটা অসভ্য, সস্তা টাইপের অসভ্য লোক। সাইবার কথা শুনে ফারহান চেহারা গম্ভীর করে ফেলল। চোখে মুখে গাম্ভীর্য ভাব ফুটিয়ে বলল, কেন, আমি কি আপনাকে চুমু খেয়েছি? নাউজুবিল্লাহ, এসব কি বলিস ভাই? বড় ভাই হই তোর, একটু তো সম্মান দে। কি লজ্জা, কি লজ্জা! আমার সামনে এসব নাউজুবিল্লাহ কথা বলতে ভয় লাগলো না তোর? না। সাইবা এতক্ষণ হতভম্ব হয়ে তাকিয়ে থাকলেও এখন অসহায় চোখে তাকিয়ে আছে ফারহানের দিকে। লজ্জায় ফরহাদের দিকে তাকানোর সাহস পাচ্ছে না। শোয়েব মিটমিট করে হেসে যাচ্ছে তখন থেকে। এবার হাসি থামিয়ে সিরিয়াস গলায়, আপনার কপাল খারাপ ভাইয়া, না হলে এমন ধুলোযুক্ত মেয়ে মনে ধরে বলেন। দেখা গেল রাস্তার মাথার পাগলা মন্টুকে মন দিয়ে বসে আছে। সারাদিন ধুলোর মধ্যে গড়াগড়ি খাই, কিনা ধুলোর রানী বলে কথা। আপনার মতো নিট অ্যান্ড ক্লিন মানুষকে মনে হয় না তার মনে ধরবে। শোয়েবের দিকে কটমট করে তাকালো সাইবা। চোখ দিয়ে শাসিয়ে বলল, একবার তোকে হাতের কাছে পেয়ে নেই। ওদের কথার মাঝেই সাইবার মা এসে উপস্থিত হলো। সবার খাওয়া মোটামুটি প্রায় শেষ, শুধু ফারহান না খেয়ে খালি প্লেট নিয়ে বসে আছে। কি হলো বাবা, তুমি খাচ্ছ না কেন? সাইবার মায়ের দিকে তাকিয়ে মুচকি হাসলো ফারহান। শান্ত গলায় বলল, আপনার জন্য অপেক্ষা করেছিলাম আন্টি। আমরা সবাই খেয়ে ফেললে আপনার একা একা খেতে হবে, তাই আপনার জন্য বসে আছি। অনেক সময় হয়ে গেছে, আসুন তাড়াতাড়ি খেয়ে নিই। ফারহানের কথা শুনে প্রচণ্ড খুশি হলেন সাইবার মা। ছেলেটা তার জন্য অপেক্ষা করে বসে থাকতেই চোখে পানি চলে এলো তার। তাড়াতাড়ি করে খাবার বেড়ে ফারহানের সাথে খেয়ে নিল সে। সাইবা, ফরহাদ আর শোয়েব এতক্ষণ দাঁড়িয়ে ফারহানের কথা শুনছিল। ফারহানের কথা শুনে নিজের অজান্তেই সাইবার মুখে হাসি ফুটে উঠল। ফারহানরা চলে গেছে অনেকক্ষণ। সাইবা নিজের রুমের বারান্দায় দাঁড়িয়ে আছে, দৃষ্টি ফারহানের বারান্দার দিকে। ফারহানও তার দিকে তাকিয়ে আছে। ফারহানের নেশালো চোখের চাহনি দেখে সাইবার সর্বাঙ্গে কাঁপন ধরে গেল। এর আগে কখনো ফারহান তার দিকে এমন ঘোর লাগা নজরে তাকায়নি। কয়েকদিনের মধ্যে ফারহানের দৃষ্টিতে আমূল পরিবর্তন এসেছে। ফারহানের চোখ তাকে বারবার বুঝিয়ে দিচ্ছে সে তাকে কতটা ভালোবাসে, কতটা আকুল হয়ে তাকে নিজের করে পাওয়ার জন্য অপেক্ষা করে আছে। সাইবা লজ্জায় নিজেই নিজেকে গুটিয়ে নিল। সাইবা লজ্জারাঙা মুখ দেখে ফারহান ঘোরের মধ্যে চলে গেল। আজকাল নিজেকে সামলানো দায়ী হয়ে দাঁড়িয়েছে। মেয়েটাকে দেখলেই নিজের বুকের ভেতর লুকিয়ে রাখতে ইচ্ছে করে। মেয়েটা যে বড্ড অবাধ্য। অভিমানী চোখে তার দিকে তাকালে তার মনের তৃষ্ণা আরো বেড়ে যায়।
আহ, এ এক মিষ্টি যন্ত্রণা। অভিমানীকে আর বেশি দিন নিজের থেকে দূরে সরিয়ে রাখা যাবে। আমি বিয়ে করতে চাই আব্বু। ফারহানের কথায় ড্রয়িং রুমে বাজ পড়ার মতো অবস্থা হলো। সবাই বজ্র চোখে তাকিয়ে আছে তার দিকে। ফারহানের তাতে কোনো মাথা ব্যথা নেই। সে কথাটা বলে আবার ফোনের মধ্যে মুখ গুজে বসে আছে। আনোয়ার সাহেব অবাক চোখে তাকিয়ে আছে ছেলের দিকে। আমি কি কিছু ভুল শুনলাম ফারহানা? না, তুমি ঠিকই শুনেছ। ফারহানা বেগমের কথা শুনে নড়ে চড়ে বসলেন। তা বাবা বললেই তো আর বিয়ে করানো যাবে না, তার জন্য একটা মেয়ে চাই। আর তোমার বড় ভাই এখনো বিয়ে করেনি, আগে তাকে বিয়ে করাই, তারপর তোমার ব্যাপারটা দেখছি। ফাইজা কিছুদিনের মধ্যেই দেশে আসছে, ততদিন নিজের পড়ালেখা শেষ করে বিজনেসে জয়েন করো। আমরাও তোমাদের জন্য মানানসই মেয়ে খুঁজি। তোমাদের জন্য দুই ভাইকে না হয় একসাথে বিয়ে করিয়ে দিলাম। আমার জন্য মেয়ে খুঁজতে হবে না আব্বু, মেয়ে আমার পছন্দ করাই আছে। তুমি বরং ভাইয়ার জন্য মেয়ে খোঁজো। আর বিয়ে না করলেও আকত অথবা এঙ্গেজমেন্ট করে রাখতে চাই আমি। সানোয়ার সাহেবের চোখ কোটর থেকে বেরিয়ে যাওয়ার অবস্থা। স্ত্রী আর ছেলেদের দিকে চোখ বড় বড় করে তাকিয়ে আছে। ফারহান সবার মাঝে বোমা মেরে চুপচাপ বসে ফোন স্ক্রল করছে। ফারহানা বেগম আর ফরহাদ সানোয়ার সাহেবের অবস্থা দেখে মিটমিটিয়ে হাসছে। সানোয়ার সাহেব অস্থির হয়ে ফারহানা বেগমকে প্রশ্ন করলেন, এসব কি হচ্ছে ফারুক? ফারহান এসব কি বলছে? বিয়ে করবে বলছে, আর এখন মেয়েও নাকি পছন্দ করা আছে বলছে। আমি কিছু বুঝতে পারছি না, কেউ আমাকে খোলসা করে বলবে? সানোয়ার সাহেবের অবস্থা দেখে এবার উচ্চস্বরে হেসে উঠল সবাই। ফারহান ডোন্ট কেয়ার ভাব নিয়ে উঠে চলে গেল। আরে আরে, কোথায় যাচ্ছ তুমি? আমার প্রশ্নের উত্তর দিয়ে ফারহান। ফারহানা বেগম নিচের হাসি থামিয়ে বলল, আমি তোমার সমস্ত প্রশ্নের জবাব দিচ্ছি। তোমার ছেলে প্রেমে পড়েছে আর তাকেই বিয়ে করতে চাইছে। কিন্তু মেয়েটা কে? মেয়েটা আর কেউ না, সাহেবা। আমাদের সাহেবা? সানোয়ার সাহেব অবাক হয়ে তাকিয়ে আছে ফারহানা বেগমের দিকে। কেন, সাহেবাকে পছন্দ না তোমার? সানোয়ার সাহেব নিচের মুখটা গম্ভীর করে ফেলল। তাকে দেখে মনে হচ্ছে খুব দুশ্চিন্তায় আছে সে। স্বামীর অবস্থা দেখে ফারহানা বেগমের হাসি হাসি মুখটা মলিন হয়ে গেল। তাহলে কি কোনো ঝড় আসতে চলেছে? বাড়ির পরিবেশ থমথমে হয়ে আছে। ফারহানের হাত থেকে টপ টপ করে রক্ত পড়ছে। সে অগ্নি চোখে তাকিয়ে আছে সামনে বসে থাকা মেয়েটার দিকে। মেয়েটা ফারহানের অগ্নি দৃষ্টিকে খুব একটা পাত্তা দিচ্ছে তাও না। সে এখনো বেহায়া চোখে ফারহানকে দেখাই ব্যস্ত। ফারহানের বিক্ষিপ্ত চাহনি দেখে ফারহানা বেগম স্বামীর দিকে রুষ্ট চোখে তাকালো। সানোয়ার সাহেব ভাবলেশীনভাবে বসে আছে। ছেলের ভয়ঙ্কর ডাক দেখে মনে মনে একটু ভয় পেলেও মুখে তা একদমই প্রকাশ করছে না। ফারহানা বেগম ছলছল চোখে বড় ছেলের দিকে তাকালো। মায়ের অসহায় দৃষ্টি দেখে ফরহাদের মনটা ভারাক্রান্ত হয়ে গেল। বাবার ওপর সে যে খুব বিরক্ত সেটা তার দৃষ্টি বলে দিচ্ছে। ফারহানের রক্তাক্ত হাত দেখে বুকে চিনচিন ব্যথা অনুভব হচ্ছে, কিন্তু কিছু করার নেই। এখন ফারহানকে কিছু বলাই যাবে না, এতে হিতে বিপরীত হতে পারে। ফারহানা বেগম ব্যান্ডেজ হাতে ফারহানের পাশে বসে আছে। একবার ড্রেসিং করতে গিয়ে ফারহানের হুঙ্কার শুনে আর সামনে যেতে সাহস হয়নি। কিছুক্ষণ আগে ভার্সিটি থেকে বাসায় আসতেই একটা মেয়ে এসে আচমকা ফারহানকে জড়িয়ে ধরে। ফারহান স্তব্ধ হয়ে গেলেও সাথে সাথেই মেয়েটিকে এক ঝটকায় নিজের থেকে সরিয়ে দেয়। হঠাৎ করে জড়িয়ে ধরায় এতক্ষণ মেয়েটির ফেস দেখা যাচ্ছিল না। এখন মেয়েটিকে দেখে ফারহানের মেজাজ মুহূর্তেই বিগড়ে গেল। মেয়েটি সানোয়ার সাহেবের একমাত্র আদরের ছোট বোন স্বামীহার মেয়ে লিসা। দাঁতে দাঁত চেপে বল, মেয়ে মানুষ এত নির্লজ্জ হতে পারে তোমাকে না দেখে বুঝতেই পারতাম না। হেই ইউ, লিসেন টু মি কেয়ারফুলি। আর কখন আমার সাথে গা ঘেঁষাঘেঁষি করতে আসবে না। ইজ দ্যাট ক্লিয়ার? ফারহানের ডাককে উপেক্ষা করে ওর পা থেকে মাথা পর্যন্ত চোখ বুলালো লিসা। লাস্যময়ী হেসে বলল, দিন দিন এতটাই হট হচ্ছ যে আমি তোমাকে দেখেই তোমার আগুনে পুড়ে যাচ্ছি। ইউ আর লুকিং সো হট বেব। আগুনের বেশি কাছে যেতে নেই,
তাহলে সে জ্বালিয়ে ছাই করে দিবে। তুমি নিশ্চয়ই ছাই হতে চাও না? ফারহান আগুন চোখে তাকিয়ে বাঁকা হেসে বলতেই লিসা আরেকটু এগিয়ে গেল ফারহানের দিকে। তর্জনীর সাহায্যে ফারহানের গালে স্লাইড করতে করতে বলল, আমি তো পড়তেই চাই, তবে তোমার ভালোবাসার আগুনে, তোমার স্পর্শের দহনে জ্বলে পুড়ে শেষ হতে চাই। প্লিজ একটু ভালোবাসো আমাকে। আমি নিজেকে তোমার কাছে বিলীন করে দিতে চাই ফারহান। ফারহান নির্লিপ্ত ভঙ্গিমায় দাঁড়িয়ে আছে। মেয়েটার সাহস দেখে স্তম্ভিত হয়ে গেছে সে। ভাবভঙ্গিমায় নির্লিপ্ত হলেও চোখ থেকে আগুন বেরোচ্ছে। অবস্থা বেগতিক দেখে ফারহানা বেগমকে ডেকে নিয়ে আসলো কাজের মেয়ে সুমি। ফারহানা বেগম নাইট ডিউটি থেকে এসে ঘুমিয়েছিলেন। সুমির কাছে বিস্তারিত শুনে হড়বড়িয়ে উঠে ড্রয়িং রুমে চলে গেল। তড়িঘড়ি করে লিসাকে ফারহানের থেকে সরিয়ে এনে অগ্নি চোখে তাকালো তার দিকে। মামির ঝাঁঝালো নজর টলাতে পারল না তাকে। ফারহানের হাত টেনে বলল, রুমে চলো বেবি, এখানে একদমই প্রাইভেসি নাই। ওখানে আমরা একান্তে একটু সময় কাটাবো। ফারহান এক ঝটকায় নিচের হাত ছাড়িয়ে মায়ের দিকে তাকিয়ে বলল, আমি রুমে যাচ্ছি আম্মু। এই নির্লজ্জা মেয়েকে যেন আমার এবং আমার রুমের আশেপাশেও না দেখি। ফারহানের অগ্নিকণ্ঠে বলা কথায় মাথা নাড়িয়ে সাই জানল ফারহানা বেগম। ফারহান চলে যেতেই ফারহানা বেগম লিজার দিকে কড়া চোখে তাকিয়ে বলল, শোনো লিজা, এটা তোমার মামার বাড়ি, যখন খুশি আসবে বেড়াবে, কিন্তু এমন বাহেয়াপনা করে আমার বাসার পরিবেশ নষ্ট করবে না। আর ফারহানের আশেপাশে যেন তোমাকে না দেখি। ফারহানা বেগমের কথা শুনে বাঁকা হাসল লিজা। সোফায় আরাম করে বসে ঘাড় কাত করে তাকালো তার দিকে। ব্যঙ্গাত্মক গলায় বলল, আমি বেড়াতে আসিনি মামি, আমি এখানে একেবারে এসেছি। আর রইল পরিবেশ নষ্ট করার কথা, আমার হবু বরের সাথে আমি যেখানে সেখানে রোম্যান্স করতে পারি, তাতে মনে হয় না কারো কোনো সমস্যা হওয়ার কথা। আফটার অল এটা আমারও বাড়ি হবে কয়েকদিন পর। লিসার কথা শুনে আকাশ থেকে পড়ল ফারহানা বেগম। নিজের স্তব্ধতা কাটিয়ে কাট কাট গলায় পড়ল, হবু বউ মানে? আজে বাজে কথা বলা বন্ধ করো, আর খবরদার ফারহানের সামনে এসব পাগলের প্রলাপ করবে না। সেটা না হয় আপনি মামার কাছ থেকে জেনে নেবেন। আমি খুব টায়ার্ড, রুমে যাচ্ছি রেস্ট করতে। লিসা উঠে চলে যেতেই ফারহানা বেগম সানোয়ার সাহেবকে কল করলেন। কয়েকবার রিং হওয়ার পরেও কল রিসিভ করলো না সানোয়ার সাহেব, তাই বাধ্য হয়ে ফরহাদকে কল করল। আসসালামু আলাইকুম আম্মু। ওয়ালাইকুম আসসালাম। তোমার বাবা কোথায় ফরহাদ? যতই কাজ থাকুক না কেন, এই মুহূর্তে তোমার বাবাকে নিয়ে বাসায় আসবে। কি হয়েছে আম্মু, তুমি ঠিক আছো তো? আমি ঠিক আছি, তবে কতক্ষণ থাকবো বলতে পারছি না। কথা বলে সময় নষ্ট না করে তোমার বাবাকে নিয়ে বাসায় এসো। আমি এখনই আসছি আম্মু, তুমি একটু রিল্যাক্সে বসো। এত হাইপার হলে শরীর খারাপ করবে। ফারহান কল কেটে দ্রুত বাবাকে নিয়ে বাসার দিকে রওনা হলো। সানোয়ার সাহেব অনেকবার প্রশ্ন করলেও তার কোনো জবাব দিল না সময় সে। তোমার মাথা ঠিক আছে সানোয়ার? লিজার সাথে ফারহানের বিয়ে মানে? ফারহান সাইবাকে ভালোবাসে, সবকিছু জেনে তুমি এমন কথা কিভাবে বলতে পারো? ফারহানা বেগমের কথার কোনো জবাব দিল না সানোয়ার সাহেব। সে এখনো নির্লিপ্ত ভঙ্গিতে বসে আছে। পাশেই ফরহাদ অবাক চোখে তাকিয়ে আছে বাবার দিকে। ফারহান রাগে হাত মুষ্টিবদ্ধ করে চুপচাপ বসে আছে মায়ের পাশে। আমি লিজার সাথে ফারহানের বিয়ে ঠিক করেছি। এখানে দ্বিমত করো না। ফরহাদের জন্য মেয়ে দেখতে দেখতে ওরা নিজেদের মধ্যে বোঝাপড়াটা সেরে নিতে পারবে। এসব ভালোবাসা হচ্ছে ক্ষণিকের আবেগ, কয়েকদিন পর সব ঠিক হয়ে যাবে। সানোয়ার সাহেবের কথা শুনে এক খুশিতেই কাছে টি টেবিলটা ভেঙে গড়িয়ে দিল ফারহান। রাগে তার সমস্ত শরীর কাঁপছে। হাত দিয়ে টপ টপ করে রক্ত বেরিয়ে ফ্লোর ভরে যাচ্ছে। শব্দ শুনে ড্রয়িং রুমে আসলো লিসা। এসেই ফারহানের রাগী চেহারার দিকে তাকালো। বর্তমান ফারহানা বেগম তীক্ষ্ণ চোখে তাকিয়ে আছে স্বামীর দিকে। আমি ভালোবাসি সাইবাকে আব্বু, ও আমার কোনো মোহ নয়। আল্লাহ যদি আমাদের মিল রেখে থাকেন তবে অবশ্যই আমরা এক হব, আর যদি নাও হয় তবুও আমি তোমার এই বেহায়া ভাগ্নিকে বিয়ে করব না। আমার কথার এদিক সেদিক হওয়া আমি পছন্দ করি না ফারহান। আমার সিদ্ধান্তই শেষ সিদ্ধান্ত।
সানোয়ার সাহেবের একরোখা জবাবে তেতে উঠলেন ফারহানা বেগম। তাহলে আমাদের মাঝেও আজ থেকে ভালোবাসার কোনো সম্পর্ক থাকবে না সারোয়ার? তুমি ভাবলে কি করে আমার ছেলেকে তার ভালোবাসাকে তার থেকে কেড়ে নিয়ে তুমি নিজের ভালোবাসাকে নিয়ে সুখে থাকবে? বিচ্ছেদ তাহলে দুই দিক থেকেই হোক। ফারহানা বেগমের কথা শুনে হতভম্ব হয়ে গেল সানোয়ার সাহেব। অবাক চোখে প্রিয়তমা স্ত্রীর দিকে তাকিয়ে আছে সে। ফারহানাকে ছেড়ে থাকার কথা সে স্বপ্নেও চিন্তা করতে পারেন না। ফারহান ভাবলেশীন থাকলেও ফরহাদ অবাক চোখে তাকিয়ে আছে মায়ের দিকে। ফারহানা বেগম কারোর দৃষ্টি তোয়াক্কা না করে সুমিকে ডেকে নিজের জিনিসপত্র নিচের রুমে ট্রান্সফার করতে বলল। সানোয়ার সাহেব এখনো অবাক চোখে তাকিয়ে আছে স্ত্রীর দিকে। তুই এক্ষুনি আমার বাসায় আসবি, এক্ষুনি মানে এক্ষুনি। ফারহানের চিৎকারে কেঁপে উঠল সাইবা। ভার্সিটিতে সব ঠিকই ছিল, বাসায় আস্তে আস্তে আবার কি হয়ে গেল? ভার্সিটি থেকে এসে ফ্রেশ হয়ে শরীরটা এলিয়ে দিতেই ঘুমিয়ে পড়েছিল সে। খাওয়াও হয়নি এখনো। তার ঘুম ভাঙল ফারহানের কলের শব্দে। যতটুকু তন্দ্রাভাব ছিল তাও চলে গেছে ফারহানের হুঙ্কার শুনে। কি হয়েছে আপনার? এত রেগে আছেন কেন? আমি কি কোনো ভুল করেছি? তোকে এত প্রশ্ন করতে বলেছি, আসতে বলেছি চুপচাপ আসবি, আদার্স আর একটা কথা বলবি না। জাস্ট 2 মিনিট দিচ্ছি, এর মধ্যে তোকে আমার সামনে দেখতে চাই, বোঝাতে পেরেছি? সাইবা কোনো রকম হু বলেই দৌড় লাগালো ফারহানের বাসার দিকে। তাড়াহুড়োতে মাকে বলতে ভুলে গেছে। ফারহানের বাসার লিফটের সামনে এসে পেট চেপে ধরে হাঁপাতে লাগলো সাইবা। এত জোরে দৌড়চ্ছে যে এখন নিঃশ্বাস নিতেও কষ্ট হচ্ছে। কোনো রকম লিফটে উঠে 7 তলায় আসলো সে। হাঁপাতে হাঁপাতে কলিং বেল চাপতেই 2 মিনিটের মাথায় দরজা খুলল লিসা। সাইবা এখনো জোরে জোরে শ্বাস নিচ্ছে। সাইবাকে দেখে চোয়াল শক্ত করে ফেলল লিসা। এই মেয়েটাকে ফারহান ভালোবাসে ভাবতেই গায়ে আগুন লেগে যাচ্ছে। মনে মনে কিছু একটা ভেবে বাঁকা হাসল সে। চেহারায় খুশি খুশি ভাব এনে বলল, আরে সাহেবা যে, দৌড়ে আসলে বুঝি? ভালোই হলো তুমি এসেছো। আসার পর থেকে বোর হচ্ছি। এই বাড়িতে এখন থেকে একা একা থাকতে হবে ভেবেই মনটা খারাপ হয়ে যাচ্ছিল। কি আর করার বলো, শ্বশুরবাড়ি যেমনই হোক না কেন মেয়েদের মানিয়ে নিতে হয়, মন খারাপের ভান করে। তবে তুমি আসলে মাঝে মাঝে গল্প করা যাবে, কি বলো? লিসাকে দেখেই চোখ মুখ কুঁচকে গিয়েছে সাইবার। তবে লিসার শেষের কথাগুলো বুঝতে একটু বেগ পেতে হলো তাকে। কথার মাঝে বুঝতে পেরেই চোখ বড় বড় করে তাকালো লিসার দিকে। কৌতূহলী গলায় জানতে চাইল, শ্বশুরবাড়ি মানে? এই প্রশ্নেরই অপেক্ষা করছিল লিসা। সাইবার দিকে তাকিয়ে লজ্জা লজ্জা ভাব এনে বলল, ফারহানের সাথে আমার বিয়ে ঠিক হয়েছে, কয়েকদিন পরেই বিয়ে। বিয়ের আগে কয়েকদিন আমি এখানেই থাকবো। সাইবা যেন আকাশ থেকে পড়ল। ফারহানের সাথে বিয়ে মানে? কিসব বলছো? হ্যাঁ, তোমাদের বিয়ে মানে কবে ঠিক হলো? সাইবার কণ্ঠ বারবার কেঁপে উঠছে, চোখগুলো ছলছল করছে। সাইবার চোখের কোণায় পানি দেখে পৈশাচিক হাসি হাসল লিসা। চোখে মুখে অবাকতার রেশ এনে পড়ল, বিয়ে তো অনেক আগেই ঠিক হয়েছে, তুমি জানো না?